আপনারা সিজন 1 এর মধ্যে যে কাহিনীগুলো পড়তে পারেননি তা এখন আপনারা এই সিজনে জানতে পারবেন। তাহলে চলুন গল্পটা শুরু করি। এইদিকে জাফর তো মাফ চেয়ে নেয়, তখন ম্যানেজার বলে, তাহলে বুঝলেন তো এটা কার? জি বুঝেছি। আপনার ছেলেকে বলে দিয়েন কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, কেননা আপনার ছেলের সেসব বিষয়ে মনে হচ্ছে কোনো কিছুই জানা নেই। ভাগ্য ভালো আপনার ছেলেকে আঘাত না করে যেতে দিয়েছি। দ্বিতীয়বার যেন আপনার ছেলেকে এই রেস্টুরেন্টে না দেখি। আর হ্যাঁ, আমি জানি আপনার ছেলে এইগুলো শুনলে মাথা আরও গরম করবে, হয়তো আমাকে মারতেও পারে। সেজন্য আমার বস বলে দিয়েছে যদি আমার কোনো ক্ষতি আপনারা করার চেষ্টা করেন তাহলে উনি নিজে আপনার ছেলেকে মেরে ফেলবে। কথাটা শুনে জাফর এবার আরো বেশি ভয় পায়। ও আমার একমাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? সেজন্যই তো বললাম আপনার ছেলেকে তাহলে ঠিক করে রাখেন, যেন সামনে এরকম কোনো কাজ না করে থাকে। চিন্তা করবেন না, আমি ওকে বোঝাবো। আপনি শুধু স্যারকে বলবেন আমার দিকে এভাবে রাগ যেন না রাখে। ঠিক আছে, বলে দেব। জাফর ওখান থেকে বের হয়ে আসে, কেননা জাফর এমন লোকের একটু আগে ক্ষতি করার চেষ্টা করছিল যে লোক চাইলে জাফরকে নিমেষেই মেরে ফেলতে পারে। এইদিকে জাফর বাসায় এসে আবিরকে সবটা জানায়, কিন্তু তাও আবির ঠিক মতো বুঝতে চায় না। তুই যদি এরকম করিস তাহলে তো দেখা যাবে আমি তোকে পরে বাঁচাতেও পারবো না। আমি আমার মতো করে কাজ করে নিব। পারবি না আবির, তুই ওদের সাথে পারবি না। কি বলো আব্বু? আমাদের 100 জনেরও বেশি সিকিউরিটি, হাজার হাজার কোটি ডলার আছে। আমাদের যদি 100 জন সিকিউরিটি থাকে তাহলে শুনে রাখ, ওই লোকটা আন্ডারে 1000 জন সিকিউরিটি আছে। তাছাড়া উনি চাইলে আমাকে 10 থেকে 15 বার কিনতে পারবে। এবার আবির অবাক হয় ওর বাবার কথা শুনে, কেননা উনি যেভাবে বলল সেভাবে শুনে অবাক তো হবেই। উনি দেখতে কেমন আর থাকে কোথায় তা কি জানো? উনি থাকে একটা আইল্যান্ডে, যে আইল্যান্ড 700 জন সিকিউরিটি থাকে। আর ওখানে থেকে উনি যেখানেই যান না কেন হেলিকপ্টারে করে যায়। এক কথায় ওই আইল্যান্ড মিসাইল থেকে শুরু করে সব কিছু মজুত করা আছে। কেউ যদি ওই আইল্যান্ডের ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে 1%ও পারবে না, কেননা ওখানে বেশিরভাগ লোক হাতিয়ার আর মিসাইল নিয়ে থাকে টার্গেট করে। ওনাদের নিজস্ব রাডার আছে, কেউ যদি আক্রমণ বা ওই রাডারের ভেতরে অপরিচিত কিছু ঢুকে ওই রাডারে ধরা পড়বে, আর ওনার সিকিউরিটিগুলো ওই জায়গায় ওই জিনিসটা ধ্বংস করে দিবে। আমার তো ভাবতেও ভয় হচ্ছে। তোমার কথা শুনে তো এখন আমার ওই ভয় হচ্ছে। সেজন্য বলতেছি, তুই আমার একমাত্র ছেলে, আমি তোকে হারাতে চাই না। আর তুই ওই রেস্টুরেন্টে কখনো যাবি না। ঠিক আছে আব্বু, তাই হবে। এইদিকে এদের কাহিনী তো গেল, এখন চলুন ওরা প্লেনে বসে কি করছে তা দেখে আসি। এইদিকে প্লেন যখন ওঠার জন্য তৈরি হয় তখন আকাশ ভয়ে ইরাকে জড়িয়ে ধরে। এতে রূপা তো অবাক হয়, সাথে ইরা নিজেও, কেননা আচমকা এইভাবে জড়িয়ে ধরাতে একটু অবাক হয়। কি হচ্ছে এগুলো? আমি কখনো আগে উঠি নাই তো সেজন্য। ছাড়ো এবার, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। এরপর ইরাকে ছেড়ে দেয়। এইদিকে কয়েক ঘন্টা পরে ওরা লন্ডনে এসে পৌঁছায়। এরপর ওরা এয়ারপোর্ট থেকে বের হয়ে রূপাদের বাড়ির দিকে যেতে থাকে। তখন ওরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকে পড়ে। তখনই রেস্টুরেন্টে মালিক ওখানে উপস্থিত ছিল। উনি তো আকাশকে দেখে প্রথমে চিনতে পারেননি, কিন্তু ভালো করে দেখার পরে ঠিকই চিনতে পারে। চেনার পর উনি আকাশের কাছে আসেন। আপনি কে আছেন? আরে না, আমি কোনো স্যার না। আপনার কোথাও ভুল হচ্ছে, উনি আপনাদের স্যার হতে যাবে কেন? তাছাড়াও তো এই দেশে প্রথম এসেছে। আসলে ম্যাম, আমাদের স্যার দেখতে ওনার মতোই কিছুটা, কিন্তু আমি ওনাকে সরাসরি কখনো দেখিনি, শুধু ছবিতে দেখেছি। সরি স্যার, ম্যাম আপনাদের ডিস্টার্ব করার জন্য। আপনারা তাহলে খাবার খেয়ে নিন। আচ্ছা দুলাভাই, উনি যখন আপনাকে স্যার ভেবে নিয়েছে তখন বিল না হয় আপনি দিন। রূপা, তোর কি মাথা ঠিক আছে? $1 দেখার ক্ষমতা নেই, সেখানে কিনা ও দিবে খাবারের বিল। কি বলিস? তাহলে কি এখানে এসেও তোকে সবকিছু করতে হবে? কাউকে চিন্তা করতে হবে না, বিল আমিই দিব। কি করে দিবেন শুনি?
তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের যা ইচ্ছে হয় তা অর্ডার করে খেতে পারো। এরপর ওরা দুজনেই আকাশের কথা মতো ইচ্ছে পরিমাণে খাবার অর্ডার দিতে থাকে। এইদিকে আকাশ নিজেও খেতে থাকে। খাবার শেষ হলে আকাশ উঠে যেতে চাইবে, তখনই কি ব্যাপার, পালিয়ে যাচ্ছ নাকি? পালানোর ইচ্ছে আমার নেই, অপেক্ষা করতে থাকো, একটা না একটা ব্যবস্থা হবেই। এই বলে ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার ইরাদের সামনে এসে আকাশকে সামনে এগিয়ে দিচ্ছে। আকাশের যাওয়া দেখে ইরা আর রূপা দুজনে চলে আসে। এরপর ওরা চলে আসে। এইদিকে কিছুক্ষণ পর ওরা চলে আসে বাসায়। ওখানে ইরার মামা মামি দুজনেই ছিল। ইরার মামা মামি ওনারাও কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান। ইরা আর আকাশ যখন বাড়ির ভেতরে আসে তখন বাহ, এই বাড়ি তো আমার শ্বশুর বাড়ির চেয়ে অনেক বড়। জীবনে কি কখনো এত বড় বাড়ি দেখিসনি? দেখলে তো এই কথাটার বলতাম না। তোমরা ঝগড়া বন্ধ করো আর ভিতরে আসো। এরপর ওরা ভিতরে আসে। এদিকে ইরার মামা মামি বসে আছে ইরা আর ওর জামাইকে দেখার জন্য। একটু পরে যখন ওদেরকে দেখে, ইরা তো দৌড়ে এসে ওর মামিকে জড়িয়ে ধরে আর ওর মামার সাথে কথা বলতে থাকে। এইদিকে কি ব্যাপার, তোরা একা এলি নাকি? কেন মা, কি হয়েছে? তোমাদের সাথে তো ইরার হাজবেন্ডও আসার কথা, তা সে কোথায়? সে তো বাইরে আছে, বাড়িটা দেখতেছে। তা ওকে ভিতরে নিয়ে আয়। এইদিকে ইরা ওর মা মামি কথা রাখার জন্য আকাশকে বাইরে থেকে ভিতরে নিয়ে আসে। রূপার বাবা তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। স্যার, আপনি এখানে? আমি তো বিশ্বাস করতে পারছি না আপনার মতো একজন লোক আমার বাড়িতে আসবে থাকার জন্য। এর চেয়ে বেশি সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে? এইদিকে ইরা আর রূপা সাথে রূপার মাও অবাক হয়ে তাকিয়ে আছে ওনাদের দিকে। খিরে রূপা, আমাকে পাগল হয়ে গেছে নাকি? তোর এমনটা কেন মনে হলো? দেখছিস না মামা আকাশের সাথে কি রকম কথা বলতেছে? চুপ করে দাঁড়িয়ে থাক, আর কি হচ্ছে তা দেখতে থাক। এইদিকে রূপা বাবা তো আকাশের সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে চলুন স্যার, আমি নিজে আপনাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এদিকে আকাশ যত ইশারা করতে থাকে কিন্তু ওনার তো সেদিকে মোটেও খেয়াল নেই। সেজন্য এভাবে বলবেন না, আপনার সাথে আমার কথা আছে। চলুন তাহলে উপরে এসে কথা বলি। জি স্যার, চলুন। রূপা, তুইও রুমে যা, আর ওদের বল তোদের লাগেজগুলো যেন রুমে নিয়ে যায়। এদিকে রূপার বাবা আর আকাশ রুমে আসে। এদিকে বাকি তিনজনে তো বুঝতে পারছে না কি হচ্ছে এইসব কিছু। এদিকে আমার পরিচয় এখনো কেউ জানে না, সেজন্য আমি চাই আপনি আগে আমাকে এই স্যার ডাকা বন্ধ করবেন। আমার পরিচয় যেন কেউ না জানে। আপনি এখন নিচে যাবেন আর যে করেই হোক এই কথাগুলো ধামাচাপা দিবেন। আমি চাই না আমার পরিচয় কেউ জেনে যাক। কিন্তু কি সেই কারণ তা তো বলবেন। আপনার বাড়িতে যখন এসেছি আমি, তখন সবটা বুঝতে পারবেন। ঠিক আছে, তাই হবে। এদিকে রূপার বাবা নিচে আসে আর বাকিরা প্রশ্ন করলে উনি কিছু কথা বলে সেটি ধামাচাপা দিয়ে দেয়। আমি তো সেজন্যই ভাবি তুমি কেন ওই ছেলেকে স্যার বলবে। তা শুনো, রূপা আর ইরা বলেছে ওই ছেলেকে এখানে যেন জামাই আদর না করানো হয়। মানে কি, আমি তো বুঝতেছি না। এরপর উনি ওনার হাজবেন্ডকে সবটা বলতে থাকে। রূপার বাবা সবটা শোনার পরে তোমার কি মাথা গেছে? কি পাগলের মতো বলতেছো? আমি কি করব, ওরা তো তাই বলল আমাকে, ওই ছেলেটাকে যেন এত জামাই আদর না দিয়ে রাখি। আমি তোমাকে একটা কথা বলি, ওই ছেলের এতটুকু অযত্ন যেন আমার এই বাড়িতে না হয়। কিন্তু ইরা আর রূপা যে বলল আমাকে। ওরা যাই বলুক, আমি তোমাকে যা বলেছি সেটাই করবে। এক কথায় নিজের ছেলের মতো করে ছেলেটার দেখাশোনা করবে, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, ওই ছেলেটাকে কি তুমি চিনো? তা তোমাকে জানতে হবে না, তোমাকে যা বলেছি তাই করবে। আর আমি কাল ওকে নিয়ে একটু অফিসে যাব। অফিসে কেন যাবে ওই ছেলেকে নিয়ে? ওই ছেলেকে কি অফিসে আবার চাকরি দিবে নাকি? দেখো, ওই ছেলে তো মাত্র কয়েকদিন থাকবে, এর মধ্যে তোমার কি এমন দরকার ওকে অফিসে নিয়ে যাওয়ার? তুমি দেখি বড্ড বেশি কথা বলো। তোমাকে যা বলেছি তা করো। তোমার কি হয়েছে বলো তো? তুমি ওই ছেলেকে দেখার পর থেকে তুমি এরকম করতেছো কেন? তা অনেক কারণ আছে, যদি তুমি সত্যিটা জানতে তুমিও তাহলে সবটা বুঝতে। আমাকে তাহলে বলো ওই ছেলেটার সম্পর্কে। এরপর রূপার বাবা ওনার স্ত্রীকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে তো অবাক হয়ে যায়। তুমি কি সত্যি বলছো? ওনার মতো এত বড় একজন লোক কিনা এভাবে আমাদের বাড়িতে? ঠিক ধরেছ। এরা সত্যি কতটা লাকি যে ওনার মতো একজন স্বামী পেয়েছে।
কিন্তু বুঝতেছি না ইরা কেন ওনাকে দেখতে পারছে না। তুমি কিন্তু এই কথাটা অন্য কাউকে বলতে যেও না, পরে কিন্তু ওনার উপরে হামলাও হতে পারে। তুমি কোনো চিন্তা করো না, আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। এদিকে পরের দিন রূপা মা আকাশের অনেক যত্ন করতে থাকে। এক কথায় বাসায় যে রূপা আর ইরা আছে সে কথা শুনি মনে হয় ভুলে গিয়েছে। সেজন্য মা মা তুমি এগুলো কি করতেছো? আমি কি করলাম? আমি যে এসেছি সেটা মনে হয় তুমি ভুলে গিয়েছো। ও আসার পর থেকে তুমি যেভাবে ওকে দেখাশোনা করতেছো মনে হচ্ছে ও তোমাদের নিজের ছেলে থেকেও বেশি। তোরা তো এখন পুরনো হয়ে গেছিস, তাছাড়া ছেলেটাকে নতুন এসেছে, ওর তো দেখাশোনা করতেই হবে। ঠিক বলেছ। তা আপনার যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি নিজের সবটা দিয়ে আপনার সেবা যত্ন করার চেষ্টা করব। এদিকে রূপা আর ইরা তো কোনো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। এইদিকে নাস্তা করা শেষ হলে আমার সাথে একটু অফিসে আসতে পারবেন? হ্যাঁ পারবো, তাছাড়া আমি তো ফ্রি আছি, সেজন্য যাওয়াই যায়। রূপা আর ইরা তোমরাও যাবে নাকি? যাওয়া যায়, তাছাড়া এটা তো আমাদের অফিস, আমি তো যেতেই পারি। তা আমি যখন যাব তখন ইরাকেও সাথে নিয়ে যাব। তাছাড়া তোমাদের সাথে আমি যাব না। এদিকে রূপার বাবা আকাশকে নিয়ে অফিসে যায়। আজকে একটা প্রজেক্টের ব্যাপার একটা বড় ডিল হবে, সেজন্য ওখানে আরও অনেক লোক এসছে। কিন্তু ওখানে থাকা বড় বড় লোকেদের মধ্যে যারা যারা আছে সবাই আকাশকে চেনে আর সবাই আকাশকে সালাম দিচ্ছে। তার সাথে আকাশের পাশে বসার সাহস ওনারা পাচ্ছে না। এই ভেবে ইরা দুজনে অবাক হয়। কি ব্যাপার রূপা, ওনারা কারা আর এইভাবে বসে আছে কেন? ওনারা আব্বুর সাথে বিজনেস করে, আর বাকিরা তো আমাদের থেকে অনেক বড় বিজনেসম্যান। কিন্তু ওনারা যেখানে আমার বাবার মতো লোকদের গণয়ন ধরে না, সেখানে ওনারা কি না তো জামাইয়ের পাশে বসছে না। সেখানে ওনার কি এমন কারণ তো জামাইয়ের পাশে বসছে? কি এমন কারণ তাই তো বুঝছি না। সেটা তো আমিও বুঝতেছি না। সে যাই হোক, ওর ব্যাপার আমি এত ভেবে কাজ নেই। এইদিকে বাকিরা বসে কথা বলতে থাকে। তখন স্টেজে কিছু লোক উঠতে থাকে। ওনারা নিজেদের চেয়ারে বসে পড়ে। আজকে আপনাদের সবাইকে এখানে ডাকার কারণ হচ্ছে আমরা একটা প্রজেক্ট দেওয়ার ব্যাপারে কথা বলতে এসেছি। আপনারা অনেকে নিজেদের মতো করে প্রজেক্ট তৈরি করে এনেছেন, সেজন্য আজকে আপনারা প্রজেক্ট আমরা দেখব আর এক এক করে সবার থেকে প্রজেক্ট নিব। আর আজকে এই প্রজেক্ট কাকে দেওয়া হবে তা ঠিক করবে আমাদের একজন স্পেশাল গেস্ট। উনি আমাদের মাঝে উপস্থিত আছে। আজকে ওনাকে পেয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছি, সেজন্য আপনারা নিজেদের তৈরি করা প্রজেক্ট জমা দিন। এইদিকে সবাই এক একে প্রজেক্ট জমা দেওয়ার জন্য যেতে থাকে। এইদিকে রূপার বাবা যেতে চাইবে তখনই, এই প্রজেক্ট আপনার দরকার হবে না। কিন্তু কেন স্যার? কেন না, আপনার প্রজেক্ট অনেক ভুল আছে, আর এই ভুলগুলো সংশোধন করতে করতে অনেকটা সময় লেগে যাবে, আর ততক্ষণে অনেক লেট হবে না। তাহলে কি ছেড়ে দিব? ছেড়ে দেওয়াটা ভালো। আপনি যখন বলেছেন তখন আর আমার কিছু করার নেই। এই নিয়ে আফসোস করছেন না তো? না স্যার, যখন আপনি শিওর আমি এটা পারবো না তখন শুধু শুধু জমা দিয়ে ডিল হাত ছাড়া হলে তখন খারাপ লাগতো। তাছাড়া এই মুহূর্তে তো ঠিক করাও সম্ভব হবে না। তাহলে আমি কি চলে যাব? আপনি তাহলে ওদের নিয়ে চলে যান। রূপার বাবা বাকিদের নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে 3 ঘন্টা পরে সব প্রজেক্ট দেখার পরে ঠিক করা হয় কাকে প্রজেক্ট দেবে। একটু পরে ভেবেছিলাম আমাদের স্যার নিজেই এই প্রজেক্টের ব্যাপারে বলবে, কিন্তু ওনার কাজ থাকার কারণে উনি চলে যায়। তবে এই প্রজেক্ট কে পাবে তা উনি জানিয়ে গেছে। এরপর প্রজেক্ট যাতে দেওয়া হয় তার নাম বলে। এরপর ওখানে বাকি কাজ শেষ করে নেয়। একটু পরে আমেরিকার মধ্যে, আব্বু, ইরা কোথায় গিয়েছে সে ব্যাপারে কি কিছু জানো? আমার কি এইসব দেখার সময় আছে? তুই খোঁজ নিয়ে দেখ। খোঁজ তো আমি নিতেই পারি, কিন্তু কথাটা হচ্ছে ইরাকে আমার করে পাবো কি করে? এরা যদি অফিসে না আসতে চায় তাহলে জোর করে হলেও নিয়ে আয়। তাছাড়া বেশি ঝামেলা করলে 1-2 রাতের জন্য ওকে তোর কাছে রেখে দে, তাহলে দেখবি তোকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি যতটুকু শুনেছি ওর হাজব্যান্ড ওকে কোনোভাবেই ছেড়ে দিবে না। তাহলে এখন তুই এত টেনশন কেন নিচ্ছিস বল? ওর হাজব্যান্ডকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার 1 মিনিট লাগবে। আমি তাহলে খোঁজ নিয়ে দেখছি। ও যেখানেই থাকে না কেন তুই ওখানেই যাবি, আর তোর সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা আমি নিজে করব। আমি তাহলে ব্যবস্থা করছি। এদিকে আবির খোঁজ নিতে থাকে। খোঁজ নিয়ে ইরার খবর জানতে পারে
রিয়া রিমুর সাথে কথা বলে। তোমরা শিওর তো? জি, ইরা যাওয়ার আগে আমাদের বলে গিয়েছিল। আমাকেও বলে গিয়েছে। তা এবার তাহলে আমাদের নিবে তো সাথে করে? তোমরা তাহলে পাসপোর্টের ফটোকপি দাও, কালকে আমরা রওনা দিব লন্ডনে। আর তোমরা দুইজন যদি আমাকে সাহায্য করো তাহলে তোমাদের এক একজনকে আমি একটা বাড়ি গিফট করব। সত্যি বলছেন? সত্যি বলছি। তাই তোমরা দুজনেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে চলে আসিও। কিন্তু ইরা কোন জায়গায় থাকে সেটা তো আমরা জানি না। তাহলে কল দিয়ে অ্যাড্রেস জিজ্ঞাসা করে নাও। এখন থাক, এয়ারপোর্ট থেকে নেমে জিজ্ঞেস করে নিব। আরে এখন জিজ্ঞাসা করে নিলেই তো পারো। তাহলে আমরা যখন ওখানে যাব তখন আর ওকে ডিস্টার্ব না করেই ওর কাছে চলে যেতে পারবো। ওর মামা বাড়িতে তো আমরা যাব না। আমরা তাহলে যাব কোথায়? আমরা প্রথমে হোটেলে উঠবো, তারপর। তা এখন জিজ্ঞাসা করে নাও। হুট করে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। এদিকে রিয়ার বার এভাবে কথা ঘোরাচ্ছে দেখে আবির ভালো করে বুঝতে পেরেছে ওরা এত সহজে রাজি হবে না। কেননা আবির চেয়েছিল কৌশলে ওদের থেকে অ্যাড্রেস জেনে নিয়ে ওদের না নিয়েই চলে যেতে, কিন্তু ওরা যে এরকম করবে বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে আবির ভেবেছিল আমাদের বোকা বানাবে। কি করে? ও তো আমাদের নিবে বলেছে। তোর মাথা। আমরা যদি ঠিকানা ওকে বলে দেই তাহলে দেখবি ও আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আবির যে বলল আমাদের বাড়ি গিফট করবে, তাহলে ওইটাও তো মিথ্যা হতে পারে। ওটা যে দিবে না আমরা তো ভালো করে জানি। তাছাড়া আমরা আবিরের ওই ডলারের ওই দেশে যাব যেখানে একদিন থাকার পরে আবিরকে ঠিকানা দিব। তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি। তা তো হবেই, আমি তো আর তোর বুদ্ধি নিয়ে চলি না। এখন তাহলে কি করব? বাসায় এসে ব্যাগ গুছিয়ে রাখ, তারপর আমরা আবার 3 বান্ধবী একসাথে বের হব। আচ্ছা, আবির ওখানে কেন যাচ্ছে? ইরার আবার ক্ষতি করতে যাচ্ছে না তো? আরে ওরা তো বন্ধু, তাছাড়া আবির ইরার ক্ষতি কেন করতে যাবে? আচ্ছা, তোকে এত কিছু জানতে হবে না। আমি তোকে যা যা বলছি তুই সেই অনুযায়ী কাজ করে যা, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে বান্ধবী, তবে দেখিস পরে না বিপদে আমাদের পড়তে হয়। তুই এত ভয় কেন পাচ্ছিস? আবিরের হাব ভাব আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না, সেই জন্য তোকে বললাম। দেখবি আবির ওখানে এসে একটা না একটা ঝামেলা ঠিকই করবে। তা তখন দেখা যাবে। এখন একটা কাজ কর, তুই ইরাকে কল দিয়ে বল আমরা কালকে আসবো লন্ডনে। ঠিক আছে, আমি এখন ওকে কল দিয়ে বলতেছি। এদিকে রিমু কল দিয়ে জিজ্ঞেস করতে থাকে। এদিকে ওরা আসবে শুনে ইরা তো মহা খুশি হয়ে যায়। সত্যি তোরা আসবি? সত্যি আসবো, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? তাছাড়া তারা এখানে এসে আমার মামার বাসায় থাকবি। আমাদের সাথে আবিরও আসতে চাইছে। আবির কেন আসবে? এরপর রিমু সবটা বলতে থাকে। সবটা শোনার পরে এই আবিরের হঠাৎ কি হলো? তবে আমার মনে হচ্ছে আবির কিছু তো একটা করার জন্য এখানে আসতে চাইছে। আবির আমাদের থেকে তুই কোথায় গেলি আর কোন জায়গায় আছিস সেসব ঠিকানা জানতে চাইছে। আচ্ছা, আবির কি আমার ক্ষতি করার জন্য কোনো পরিকল্পনা করছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে, কারণ তুই ওকে ফিরিয়ে দিয়েছিস, সেজন্য হয়তো এরকম করতেছে। বুঝতে পেরেছি। তা তোরা কি তাহলে আমার মামার বাসায় উঠবি নাকি হোটেলে থাকবি? তা তো এখন আবির জানে, কিন্তু কি হয় না হয় আমি তোকে জানাবো। তুই রিয়ার সাথে এই সব ব্যাপারে কথা বলিস না। রিয়া আবার কি করলো? আবির তো রিয়াকে একটা বাড়ি কিনে দিবে বলেছে, যদি কোন জায়গায় আসিস তার খোঁজ যদি দিতে পারে তাহলে, আর সাথে আমাকেও দিবে বলেছে। সেজন্য আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। তুই কিন্তু রিয়াকে এইসব ব্যাপারে কিছু বলিস না, নয়তো ও জানতে পারলে আবিরকে বলে দিবে আর আবির আমাকে মেরে ফেলবে। তুই তো জানিস আবিরদের কত ক্ষমতা। তুই আমাকে জানিয়ে অনেক উপকার করলি, আমি সাবধানে থাকবো। তাছাড়া এখানে আমার ক্ষতি করতে চাইলে আবিরকে অনেক ভাবতে হবে, কেননা এটা আমার মামার এলাকা, এখানে আমার মামার পাওয়ার ও কম নয়। আচ্ছা, আমি তাহলে রাখি, কাল এয়ারপোর্টে এসে তোকে কল দিব। আমি কি আসবো তোদের নেওয়ার জন্য? না থাক, ওদের মনে কি চলছে তা আগে জানি, পরে আমি জানাবো। ঠিক আছে। এইদিকে কথা শেষ করে নেয়। রাতের বেলা রূপা আর ইরা বসে আছে। তখন আকাশ ওখানে এসে, কি ব্যাপার, তুমি কি ঘুমাবে না? আমি ঘুমাবো আবার নাই ঘুমাই সেটা কি তোকে বলতে হবে? আমি রুমে গেলাম ঘুমাতে। এইদিকে আকাশ তো চলে এলো। অন্যদিকে ইরা আজকে ভাবতে থাকে রিমুর বলা কথাগুলো শুনে। আচ্ছা আবির,
আমার ক্ষতি না করতে পারলেও আকাশের ক্ষতি তো করতে পারবে। আর আকাশ আমার স্বামী, যদিও আমি ওকে মানি না, কিন্তু ও যদি মারা যায় তাহলে তো সমাজ আমাকে বিধবা মেয়ে হিসেবে চিনবে, আর ওর জন্য আমাকে সব কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলে এখন কি করি আমি? আকাশে কি সবটা জানাবো? থুর, আবির যে ক্ষতি করার জন্য আসছে সেটাও তো আমি শিওর না, তাহলে কি ভেবে ওকে দোষ দিব? আচ্ছা, আবির আগে আসুক, তাছাড়া রিমো তো সবটা আমাকে জানাবেই। কি রে এরা, তুই মনে মনে কি এমন ভাবছিস? ভাবছি তো অনেক কিছু, তা বুঝবি না। তাহলে যে বুঝবে তাকে একটু বুঝিয়ে দিয়। মানে কি বলতে চাইছিস বলতো? এই যে দুলা ভাই রুমে একা একা, বেচারাকে একটু সঙ্গ দিতে পারিস? তোর এত শখ হলে তুই গিয়ে দে। তাহলে সত্যি যাই। চা, তোকে না করছে কে? হ্যাঁ, রূপা যেতে থাকলে ইরা কি যেন ভেবে রূপাকে আটকে দিয়ে নিজেই চলে বের হয়ে আসে। তা দেখে রূপা তো মিটমিট করে হাসতে থাকে। এদিকে কিছুক্ষণ পরে ইরা এসে আকাশের পাশে শুয়ে পড়ে। আসলে আকাশ যে বিছানায় শুয়ে আছে তা ইরা খেয়াল করেনি, কেননা রুম তো অন্ধকার ছিল, তবে হালকা কিছুটা চাঁদের আলো ছিল বলে বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ইরা দেখতে পায় আকাশের উপরে শুয়ে আছে। তা দেখে ইরা চিৎকার করতে যাবে, তখনই কি ব্যাপার, ওর সাহস তো কম না? একে তো বিছানায় ঘুমিয়েছে আমাকে না বলে, তার উপর আমার সাইডে এসে আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে। এরপর ইরা ভালো করে তাকিয়ে দেখে ইরা যে সাইডে ঘুমিয়েছে সে সাইডে নেই, উল্টে ইরা নিজে আকাশের সাইডে চলে এসেছে। হাই আল্লাহ, আমার সর্বনাশ আমি নিজেই ডেকে এনেছি। এখন কি হবে? ও না উঠলে তো আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারবো না। এভাবে ইরা না চাইতেও শুয়ে থাকে। সকাল 8টা বেজে যায়, তাও আকাশ নামছে না। এদিকে রূপা আসে ইরাকে ডাকার জন্য। রূপা রুমে এসে এইসব দেখে তো অবাক হয়ে যায়। সরি, আমি মনে হয় ফুল সময়ে চলে এসেছি, তোমরা তোমাদের কাজ করো, আমি চললাম। রূপা চলে যেতে চাইবে, তখন ইরা ডাক দিয়ে কাজ হয়নি, কেননা তার আগেই রূপা চলে গেছে। একটু পরে আকাশ ছেড়ে দিলে ইরা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসে আর শরীরে কোনো চিহ্ন আছে কিনা তা চেক করতে থাকে। কি চিহ্ন চেক করতে থাকে তা অনেকে বুঝতে পেরেছে, আবার অনেকে বুঝতে পারেননি। যারা বুঝতে পারেনি তাদের নতুন করে আর বোঝাতে চাই না। কিছুক্ষণ চেক করে ইরা কিছু চিহ্ন খুঁজে পায়। তা দেখে ইরা তো নিজের কপাল নিজেই থাপড়াতে থাকে। কেন যে এই ভুলটা আমি করতে গেলাম? যদি এমনটা না করতাম তাহলে তো আজকে এত বড় সর্বনাশ হতো না। আমার পশ্চাৎটা এমন জায়গায় ধাক করেছে যে ঠেকে রাখবো তাও তো সম্ভব হবে না। এইদিকে গোসল শেষ করে বেরিয়ে আসে। এইদিকে রাতে কি হয়েছে তা আকাশেরও মনে নেই। তাছাড়া আকাশের কাজ আছে, সেজন্য বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে, তাই গোসল করে বেরিয়ে যেতে চাইবে। তখন এরা বলে, মামা আমি কোথাও গিয়ে ঘুরে আসি। বেশ, তো যা, গাড়ি তো আছেই আমাদের, ওখানে থেকে নিয়ে যা, সাথে আকাশকে নিয়ে যাও। মামা, যার নিজের $1 কামানোর ক্ষমতা নেই তার অন্যের গাড়িতে চড়ার কোনো অধিকার নেই। যদি এর এতই চড়ার ইচ্ছে থাকে তাহলে বলো নিজের গাড়ি কিনে সে গাড়িতে চড়ার জন্য। ঠিক আছে, 1 ঘন্টা অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসতেছি। কারো থেকে চুরি করে আনবে নাকি? এতই সন্দেহ থাকলে চলো আমার সাথে, তাহলে তো বুঝতে পারবে কোথায় থেকে আনবো গাড়ি। ঠিক আছে চলো, আমিও তো দেখি কোথায় থেকে আনবি তুই। ঠিক আছে চলো। তা আমিও কি আসতে পারি আপনাদের সাথে? আসতে পারেন। এদিকে আবির রিমু আর রিয়াকে নিয়ে আসতে থাকে। তখন আবির অনেকবার জিজ্ঞেস করতে থাকে, তখন রিয়া অনেক কথা বলতে থাকে, কিন্তু রিমু কোনো কথাই বলছে না। এইদিকে ওরা তো এয়ারপোর্ট থেকে বের হয়ে কল দিতে থাকে, কিন্তু কল ধরছে না এরা। এরা তো কল ধরছে না। এখন আমরা যাব কোন দিকে? এরা এই জায়গায় আছে, তবে পুরো অ্যাড্রেস বলেনি। আমরা তাহলে এই জায়গার আশেপাশে যে হোটেল আছে ওখানে আপাতত উঠি, বাকিটা পরে দেখব। সেটাই ভালো হবে। এরপর ওরা 3 জনে একটা গাড়িতে করে আসতে থাকে হোটেলের দিকে। আর এইদিকে আকাশ, ইরা আর রূপা গাড়িতে করে আসতে থাকে। কিছুক্ষণ পর রূপা জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমার বন্ধুর বাসায়, ওর কাছ থেকে গাড়ি নিব। কি, তোর বন্ধু তাও এখানে? আমাদের কি তোর পাগল মনে হয়? নিজের দেশে যেখানে তোর বন্ধু নেই সেখানে এখানে তোর বন্ধু আসবে কি করে? তাছাড়া গাড়ি কিন্তু কেনার কথা ছিল, কারো থেকে ধার করার কথা কিন্তু বলা হয়নি। রূপা, ওর মতো ছেলের সাথে যেখানে $1 খুঁজে পাওয়া যায় না সেখানে কি করে ও কিনবে গাড়ি? সত্যি রূপা, তুই পারিসও বটে। চিন্তা করবেন না, আমরা ওর শোরুমে যাব, ওখান থেকে নিব গাড়ি। কিভাবে নিব তা আপনাদের ভাবতে হবে না, তাছাড়া আমি কার্ডেই কিনবো, সেই নিয়ে চিন্তা করতে হবে না। এরপর ওরা বেরিয়ে আসতে থাকে। আকাশ গাড়ি চালাচ্ছে আর ওরা দুজন পেছনে বসে আছে। কিছুক্ষণ পর পর, রাস্তাঘাট চিনো কিভাবে?
সত্যি তো, আমি তো খেয়ালে করিনি। উনি যেভাবে চালাচ্ছে মনে তো হচ্ছে সবাই চেনে। আমি তো আগেই বলেছিলাম সে যাক গিয়ে। তা শুনলাম আবির আসতেছে এখানে। আশ্চর্য, তুমি জানো কি করে? আমি সবই জানি, তাছাড়া আমার চোখ এড়িয়ে যাওয়া এত সহজ না। কিন্তু কি জন্য আসতেছে তা তুমি না জানলেও আমি জানি। তবে তোমার কোনো বান্ধবী আমাকে কিছুই বলেনি, সেজন্য ওদের দোষ দিও না। তাছাড়া আবির যদি সত্যি ওই কাজগুলো করার ইচ্ছেতে আসে তাহলে ইরা তোমাকে সাবধানে থাকতে হবে। আমি আবিরকে না হয় তোমার থেকে দূরে সরাতে পারবো, কিন্তু তুমি যদি নিজে থেকে না সরে যাও তাহলে তো আমি তা পারবো না। আচ্ছা, যা বলছি মনে রাখলেই হবে। আমরাও চলে এসেছি, এবার নামো তাহলে। এরপর ওরা তো নেমে যায়। রূপা তো জায়গাটা দেখে অবাক হয়ে সাথে সামনে তাকিয়ে আরো বেশি অবাক হয়। এটা কি করে সম্ভব? কি হয়েছে রূপা, এভাবে অবাক হলি কেন? সামনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি আমি কেন অবাক হচ্ছি। ইরা সামনে তাকিয়ে দেখে একটা ছেলের সাথে আকাশের ছবি। এটা দেখে ইরা যতই না অবাক হয় তার চেয়ে অবাক হয় বেশি রূপা। রূপা, কি হচ্ছে বলবি তো? ওই ছেলেটাকে? এই ছেলেটা অনেক ধনী, আর ধনীর তালিকায় আছে 3 নম্বরে। এনার 4-5টা শোরুম আছে, আর এর বাইরে আরো অনেক কয়টা বিজনেস। আর সবচেয়ে বড় কথা, এনার সাথে তো জামাইয়ের ছবি। কেন? তা আমি কি জানি? এবার বিশ্বাস হলো তো ও যে আমার বন্ধু হয়? এরপর ওরা ভিতরে যায়। ওখানে সরাসরি রাশেদের রুমের সামনে এসে আকাশ ওর ফিঙ্গার দিলেই দরজা খুলে যায়। তারপর ওদের নিয়ে ভেতরে যায়। এদিকে রাশেদ আকাশকে দেখেই জড়িয়ে ধরে। কেননা 4 থেকে 5 মাস পর ওদের দেখা হয়েছে সেজন্য। কেমন আছিস তুই? এত মাস পর আমার কথা মনে পড়লো তোর? আমি এই তো আছি ভালো। তুই কেমন আছিস? তুই তো জানিস আমি কতটা ব্যস্ত থাকি। কতটা যে ব্যস্ত থাকে তা তো জানি আমরা। তাই এনাদের তো চিনতে পারলাম না। এরা কি তোর সাথে এসেছে? পরিচয় করিয়ে দেই, এটা হচ্ছে তোর একমাত্র ভাবি, মানে আমার বউ হয়। আর এটা হচ্ছে ওর মামাতো বোন রূপা। কেমন আছেন? ভাবতেও পারিনি আমি কখনো আপনার সাথে দেখা হবে। তা আপনাকে তো চিনলাম না আমি। আমি রফিক চৌধুরীর মেয়ে। তুমি কি আঙ্কেলের মেয়ে? আসলে চিনতে পারিনি তোমাকে। কোনো ব্যাপার না, আপনার মতো একজন মানুষ আমাকে না চেনাই স্বাভাবিক। তোদের আলাপ শেষ হলে এবার আমি কিছু কথা বলি। কিছু কথা কি? তুই আমার বাসায় থাকবি আজ থেকে? না বন্ধু, ওদের বাসায় উঠেছি, তাছাড়া তোর বাসায় অবশ্যই বেড়াতে আসবো আমি। সেদিন আসবি, আমাকে বলে আসবি, তাহলে আমি পুরো দিন বাসায় থাকবো। কারণ আর তো কেউ নেই, সবই তো জানিস। আচ্ছা এখন বল, কি দরকারে এসেছিস? আমার একটা গাড়ি লাগবে। তা কত ডলার খরচ পড়বে? আরে ভাবি, ও গাড়ি নেবে? সে গাড়ি ডলার আমি রাখবো, তা কি করে হয়? দেখুন, বন্ধুত্ব পর্যন্তই থাক, আর ব্যবসায় সেটা এনে কাজ নেই। আমার যা কিছু আছে সবই তোর। ওর থেকে আড়াল যাওয়া মানে নিজের কপালে নিজের কুড়াল মারা। তাহলে আপনি ডলার নেবেন না, তাই তো? জি না ভাবি। তা ও এখানে একটা গাড়ি চাইলো, এরপর আরো কয়েকটা চাইবে, তখন কি করবেন? ও যদি বলে আমার যা কিছু আছে সবকিছু ওকে লিখে দেওয়ার জন্য, আমি 1 মিনিটও লেট করবো না ওকে সব লিখে দিতে। কারণ আজকে আমার যা কিছু আছে সবকিছুই। রাশেদ, থাক না সেসব কথা। তাহলে দুলাভাই, অনেকে বলুন আমাকেও একটা গাড়ি দেওয়ার জন্য। ঠিক আছে, নিয়ে যান আপনি একটা গাড়ি। এরপর ওরা আড্ডা দিতে থাকে। ততক্ষণে ওদের জন্য গাড়ি রেডি করে ফেলে। এরপর রাশেদের থেকে বিদায় নিয়ে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বাপ্পা, তোমার সব বন্ধু দেখি প্রতিষ্ঠিত, কিন্তু ইনি একজন যার $1 খরচ করার মতো মরদ নেই। একটা সময় দেখবে তোমাকে এই কথাগুলো বলা নিয়ে আফসোস করতে হবে। তা আবির কিন্তু হোটেলে উঠেছে, তবে একটা কথা, আবিরের সাথে কিন্তু বেশি মিশতে যেও না, আর নাই ওর সাথে একা কোথাও যাওয়ার চিন্তা করবে। এদিকে আকাশের কথাগুলো আর রিমুর কথাগুলো ইরাকে ভাবাতে থাকে। কেননা রিমু যে কথাগুলো বলেছে তা আকাশের বলা কথাগুলোর সাথে কিছুটা মিলে যাচ্ছে। এদিকে ওরা দিনটায় গাড়ি নিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে রিয়া আর রিমু, তোমরা দুজনে একটা রুমে থাকো আর আমি আরেকটা রুমে। তোমরা দুজনে তাহলে ইরা কোন জায়গায় থাকে সবটা জেনে আমাকে জানাও। আর তোমরা
ওর সাথে দেখা করার জন্য একটা পার্কে আসো বা কোনো রেস্টুরেন্টে, যেখানে আমি ইরার সাথে কিছুক্ষণ নিরিবিলি বসে গল্প করতে পারি। কিন্তু ইরার স্বামী যদি ঝামেলা করে? আরে তোমরা শুধু ইরাকে আসতে বলবে, তাহলেই তো হয়। কিন্তু ইরা তো একা আসবে না, কেননা ও তো কিছুই চেনে না, সেজন্য ওর মামাতো বোনকে সাথে করে আসবে। তাতে কি, তোমরা দুজনে ওই মেয়েকে সময় দিবে আর আমি ততক্ষণ ইরার সাথে গল্প করব। ঠিক আছে, তাই হবে। এই রিয়া কল দিয়ে ইরার সাথে কথা বলে আর কিভাবে কি করবে তা বলে দেয় ইরাকে। এদিকে সুযোগ করে রিমু আবার কল দিয়ে ইরাকে কিছু কথা জানায়, যা শুনে ইরার মনে প্রশ্ন জাগে কিছুটা। সেজন্য আকাশ বলে, তাহলে চিন্তা করো না, তুমি আর রূপা না হয় যাও ওখানে। কিন্তু আমারও তো ভয় করছে, যদি সত্যি সত্যি আবির আমার সাথে। আরে তোমরা দুজন তো যাবেই, পিছনে আমি থাকবো আর তোমাদের উপরে নজর রাখবো। সত্যি বলছো? তা নয়তো কি, তুমি আমাকে স্বামী হিসেবে না মানতে পারো, কিন্তু স্বামী হিসেবে বউয়ের প্রতি কর্তব্য আমি ভুলে তো যেতে পারি না। ঠিক আছে, কাল ওনারা জানাবে কোন রেস্টুরেন্টে যেতে হবে। তবে ওখানে যাই করো না কেন, আমার অনুমতি ছাড়া কোনো কিছুই মুখে দিও না। কেন কেন? তার কারণ তোমাকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিতে পারে। সবই বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। কিন্তু যখন আগে থেকে সবই জানি কি কি হবে ওখানে, তাহলে শুধু শুধু যাবো কেন? এই জন্য যাবে, তাহলে তুমি বুঝতে পারবে আবির ঠিক কেমন ছেলে। বুঝলাম সবই, দেখি কি হয় কাল। এরপর ওরা নিজেদের মতো করে বাসায় চলে আসে, এসে শুয়ে পড়ে। তবে আজকে ইরা ইচ্ছে করে আকাশকে খাটে ঘুমাতে বলে। দেখো, পরে যদি কিছু একটা হয়ে যায় আমার দোষ দিতে পারবে না। সব তো করেই ফেলবো, বাকি তার কোনো কিছুই রাখিনি, সেজন্য দূরে রেখে লাভ কি? চুপ কেন, কি ভাবছো এত? ভাবছি যখন হবে তখন দেখা যাবে, এখন ঘুমাও। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। এই দিকে রাতে কি হয়েছে তা আপনারা জানতে চাইেন না। এইদিকে সকালে ইরায় মিষ্টি একটা হাসি দেয়, আকাশের কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে ওঠে, গোসলে চলে যায়। এদিকে আকাশ পরে উঠে গোসল করে নাস্তা করার জন্য নিচে নামে। তখন, আজকে তো তুমি ফ্রি আছো? আজকে আমি ইরা আর রূপাকে নিয়ে যাব একটা রেস্টুরেন্টে, সেজন্য আজকে পারবো না। তাহলে একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বলুন? তুমি এখানে একটা সাইন করে দিতে পারবে কি? কিসের কাগজ এটা? তুমি নিজেই পড়ে নাও। এরপর পড়তে থাকে, পড়া শেষ করে সাইন করে দেয়। তা কবে থেকে শুরু করবেন কাজ? এই মাস শেষ হলেই, এখন সব কিছু আস্তে আস্তে এনে রেখে দিব। তাহলে তো ভালোই হয়। সবই হচ্ছে তোমার অনুদানে। এভাবে বলে লজ্জা দিবেন না। আচ্ছা, এখন খেয়ে নাও। এরপর খেয়ে ওরা বেরিয়ে পড়ে। এদিকে আবির কি প্ল্যান করেছে তা আকাশ এখনও জানে না, কেননা আবির যে রেস্টুরেন্টের কথা বলেছে সেই রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে আকাশের কথা হয়েছে, উনি সবটা দেখে নিবে। এদিকে এরা তিনজন চলে আসে রেস্টুরেন্টে। এদিকে ইরা ওর বান্ধবীদের জড়িয়ে ধরে কথা বলতে থাকে। তখন আবির বলে, আমি যে এসেছি আমাকেও জড়িয়ে ধরতে পারিস। ওই, আমি কখনো কোনো ছেলেকে জড়িয়ে ধরা তো দূরের কথা, ছেলে বন্ধুকেও জড়িয়ে ধরিনি। এখন তো পারিস। তোর কি মাথায় সমস্যা আছে? আমার মাথায় কেন সমস্যা থাকবে? আমার হাজবেন্ড পাশে, আর তুই বলতেছিস আমাকে জড়িয়ে ধরতাম? তুই তো ওকে হাজবেন্ড হিসাবে মানিস না তাহলে। আর রিমু আর শ্রিয়ার সাথে তোর আসার কারণটা কি সেটা তুমি বুঝলাম না। তুই কেন তোর হাজবেন্ডকে নিয়ে এলি, সাথে তোর মামাতো বোনকেও? আশ্চর্য, ও আমার হাজবেন্ড, আমি যেখানে যাব সেখানে ওর থাকাটা স্বাভাবিক। তাছাড়া আমি তো এখানে কিছুই চিনি না, সেজন্য রূপার সাথে যেতে হয় কোথাও গেলে। কিন্তু আমার সাথে রিয়া আর রিমুর ভালো সম্পর্ক, সেই হিসেবে ওরা আমার সাথে দেখা করার জন্য আসতেই পারে, কিন্তু তোর তো আসার কোনো কারণ দেখছি না। এদিকে একে একে ওদের কথা রাগে পরিণত হতে থাকে। কিন্তু আকাশের এই শুনে ভালো লাগলো যে ইরা ওকে স্বামী হিসাবে মানে। একটু পরে, ওই তোরা চুপ করবি, রাগারাগি বন্ধ করে এবার কিছু অর্ডার দে, খেতে হবে। সেটা ভালোই হবে। তোমরা চারজন এখানে খাও, আমি আর ইরা আলাদা কেবিনে খাবো। ওর সাথে আমার কিছু কথা আছে, সেই কথাগুলো সেরে নিব। আমি কেন তোর সাথে আলাদা কেবিনে খেতে যাব? তাছাড়া যত কথা আছে এখানেই বল। আরে পার্সোনাল কথা আছে, সেটা কি সবার সামনে বলবো নাকি? আমার হাজবেন্ডের সামনে, আর সেখানে তোর সাথে আলাদা
কথায় থাকতেই পারে না। ইরা, তুমি কিন্তু জানো না আমি কি কি করতে পারি। কি করবি তুই শুনি? বড়জোর বিজনেসের দিক দিয়ে ক্ষতি করবে, এর বাইরে তো কিচ্ছু করতে পারবি না। বিজনেস তো আমার বাম হাতের খেলা, আর তোর ক্ষতি তো আমি এমনিতেও করতে পারবো। তাছাড়া আকাশকে তো আমি দেখে নেব। তুই আকাশের কিচ্ছু করতে পারবি না, আমি ওকে বাঁচাবো। এই কথাটা শুনে বাকিরা যতটা অবাক হয় তার চেয়ে বেশি অবাক আকাশ নিজেই হয়, কিন্তু তাও চুপ করে আছে। কেননা আবির যদি বেশি কিছু করে তাহলে আকাশও চুপ করে থাকবে না, কেননা আকাশ তেমন ব্যবস্থা করে রেখেছে। একটু পরে আবির আর ইরার মধ্যে ঝগড়া হতে থাকে। ভাগ্য ভালো ওরা সবাই একটা রুমে ছিল, যে রুম সাউন্ড প্রুফ ছিল, সেজন্য ওদের এত কথা বাইরে যাচ্ছে না। এক পর্যায়ে আবির ইরাকে থাপ্পড় মারতে এলে আকাশ সে হাত ধরে ফেলে। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আমার সামনে কেউ আমার স্ত্রীকে আঘাত করবে তা আমি মেনে নিব ভাবলি কি করে তুই? তোদের দুইজনকেই আমি দেখে নিব, কথাটা মনে রাখিস। দেখি কত বড় ক্ষমতা তোর। আমি এক্ষুনি আমার বাবাকে সবটা জানাবো, এরপর উনি ঠিক করবে কি করা যায়। ঠিক আছে, চেষ্টা করে দেখ তাহলে। এরপর আকাশ ইরাকে বললে ইরা আবিরকে কয়েকটা থাপ্পড় মারে। এতে ইরা অবাক হয়। এইদিকে আবির তো রেগে একাকার, কেননা একা ও পেরে উঠবে না বলে চুপ করে আছে। অনেক অপমানিত হয়ে আবির ওখান থেকে বেরিয়ে আসে। ওর সাথে সাথে রিয়াও বেরিয়ে যায়। এইদিকে সত্যি আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। তাছাড়া ইরা আবির কিন্তু বসে থাকবে না, এখানে হয়তো তোর ক্ষতি করতে পারে, কিন্তু তুই যখন আমেরিকায় যাবি তখন তো ক্ষতি করে দিবে তোর। পরেরটা পরে দেখা যাবে। তাছাড়া আমার হাজবেন্ড আছে আমার সাথে, ক্ষমতার দিক দিয়ে লড়াই করতেই পারি, কিন্তু শক্তির দিক দিয়ে ঠিকই পারবো। কথাটা বলে ইরা আকাশকে জড়িয়ে ধরে, সাথে কান্না করতে থাকে। ইরা এভাবে কান্না করতে দেখে আকাশ নিজেও না চাইতে চোখের পানি বের হয়ে আসে। কি তুমি পারবে না ওর কাছ থেকে আমাকে রক্ষা করতে? তুমি শুধু আমার হয়ে থাকলে কথা দিলাম তোমার শরীরে একটা আঁচড় আমি আসতে দিব না। এরকম 10টা আবির আসলেও আমি তোমাকে রক্ষা করে যাব। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি আকাশ। আই লাভ ইউ আকাশ, আই অলসো লাভ ইউ। আই লাভ ইউ টু ইরা, আমিও যে তোমাকে অনেক অনেক ভালোবাসি। কথাটা বলে ওরা দুজন দুজনকে আবারও জড়িয়ে ধরে। এদিকে রূপা তো বুঝতেই পারলো না কি থেকে কি হয়ে গেল। তবে যাই হোক, ইরা যখন আকাশকে স্বামী হিসেবে মেনে নিয়েছে তখন রূপাও কিছু করার নেই। এইদিকে আমি তাহলে চলি এখন, তোরা সাবধানে থাকিস। তাছাড়া বুঝতেই তো পারছিস, আমি যদি আবিরের বিরুদ্ধে যাই ও আমাকে মেরে ফেলতে 1 মিনিটও ভাববে না। তার উপর রিয়া তো ওর দলে আছেই, আমি না গেলে ওরা অনেক কিছু ভাববে। তাছাড়া কি হয় না হয় সবটা আমি তোকে জানাবো। ঠিক আছে, সাবধানে থাকিস। এরপর রিমু বেরিয়ে পড়ে। এইদিকে ওরা 3 জন আজকে আনন্দের সাথে খেতে থাকে। ইরা নিজের হাতে আকাশকে খাইয়ে দিচ্ছে আর আকাশ ও ইরাকে খাইয়ে দিচ্ছে। তা দেখার পরে উফ, কবি যে আমিও আমার মনের মানুষটাকে এভাবে খাইয়ে দেব। আগে বিয়ে কর, তাহলে পারবি। কাউকে তো খুঁজেই পাচ্ছি না। চেষ্টা কর, ঠিকই খুঁজে পাবি। এরপর ওরা ওখান থেকে বের হয়ে বাসায় চলে যায়। এদিকে আবির হোটেলে এসে রাগে দেয়ালের মধ্যে ঘুষি মারতে থাকে, হাত থেকে রক্ত পড়তে থাকে। তা দেখে রিয়া কিছু মেডিসিন এগিয়ে দেয়। ইরার এত বড় সাহস, সামান্য একটা ছেলের জন্য ও আমার সাথে এরকম ব্যবহার করলো। আমি তো বুঝতেই পারিনি এরা আকাশকে এরকম গুরুত্ব দিবে। যদি জানতাম এরকম গুরুত্ব দিবে তাহলে তো এরকম কিছুই হতো না। এখন কি করা যায় আবির? আমরা সন্ধ্যার ফ্লাইটে আমেরিকায় ফিরে যাব। তারপর আমি ইরাকে বুঝাবো এই আবির চৌধুরী কি জিনিস, সেজন্য তোমরা নিজেরাও তৈরি হয়ে নাও। এই বলে আবির রুম থেকে বেরিয়ে পড়ে। এইদিকে রিমু আর রিয়া নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সন্দেহ হলে ওরা এয়ারপোর্টে এসে আবার দেশের দিকে রওনা দিতে থাকে। এইদিকে রাতের বেলায় আকাশ আর ইরা শুয়ে আছে রাতের খাবার খেয়ে। তখন আকাশ বলে, তুমি আমাকে ভালোবাসো তা আগে কেন বলনি? আমি নিজেও বুঝতে পারিনি তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি। তবে ভয় হচ্ছে আমার। কি নিয়ে এত ভয়? আবিরের বাবার যে অনেক ক্ষমতা, উনি চাইলে আমাদের অনেক ক্ষতি করে দিতে পারে।
যদি বাকিদের মানা করে দিই আমাদের সাথে বিজনেস না করার জন্য, তাহলে 60% লোকই বন্ধ করে দিবে বিজনেস করা আমাদের সাথে। তা তুমি কি শুধু বিজনেসের ব্যাপার নিয়ে ভয় পাচ্ছ? ওদের আরও ক্ষমতা, আমাদের ক্ষতি করতে ওদের 1 মিনিটও লাগবে না। দেশে ফেরার পর না জানি কি হয় আমাদের সাথে, সেটাই ভাবছি আমি। তুমি এতটুকু ভরসা রাখো, আমি যতদিন বেঁচে আছি তোমার এতটুকু ক্ষতি আমি হতে দিব না। তুমি আঙ্কেলকে সবটা আগেই বলে দাও। সেটাই ভালো হবে। এরপর ইরা ওর বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে কিছুই বলেননি, কেননা যেখানে ওনার মেয়ের সম্মানের প্রশ্ন, সেখানে এইগুলো মেনে নেওয়া তো প্রশ্নই ওঠে না। যা করেছিস ঠিক করেছিস, তুই নিজের খেয়াল রাখছিস। আমি এই ব্যাপারে পরে তোর ভাইয়ের সাথে আলাপ করে নিব। ঠিক আছে আব্বু, তোমরা সাবধানে থেকো তাহলে। তুই চিন্তা করিস না, তুই যে কাজ করতেছিস সেই কাজটা ঠিকভাবে করতে পারলেই হবে। রাখি তাহলে। এইদিকে ওরা ঘুমাতে যাবে, তখন আকাশ ইরাকে বলে, আচ্ছা, আমাদের মধ্যে সবই যখন ঠিক হয়ে গেছে তখন বাসর কবে করবে? কিসের বাসর শুনি? বিয়ের পর তো বাসর করতে হয়, তা কি জানো না? বাসরটা অলরেডি 2 বার শেষ। কি 2 বার? কার সাথে? আরে বলো, তোমার সাথে। সেটা কিভাবে? এরপর ইরা লজ্জা মাখা মুখ নিয়ে বলতে থাকে এক এক করে। সবটা শুনে তো আকাশ নিজেও অবাক। ওইগুলোর কথা আমার মনে নেই, সেজন্য আমার আজকে চাই। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে আমাকে 30 মিনিট সময় দাও, আমি একটু সেজে নিই। আচ্ছা, তাই হবে। 30 মিনিট পর ইরা সেজে বসে আছে। আকাশ রুমে এসে ইরাকে এভাবে দেখবে তা ভাবতেও পারেনি, কেননা ইরাকে এতটা সুন্দর লাগছে যা বলার বাইরে। এরপর বাকিরা যা যা করে তাই হতে থাকে। এবার কি হয়েছে তা আপনাদের না জানলেও চলবে। সকালবেলায় ইরা আকাশের বুকে শুয়ে আছে, তখন দুজনেই ঘুম ভেঙে। তা আজকের সময় মনে আছে তো? পরে কিন্তু বলতে পারবে না কোনো কিছু তোমার মনে নেই। এরপর কিন্তু কোনো বাহানাও চলবে না। তাছাড়া এতদিনের ব্যবহারের জন্য সরি। এতে তোমার কোনো দোষ নেই, কোনো মেয়েই এরকম কাউকে মেনে নিবে না। তাছাড়া তোমার জায়গা থেকে তুমি ঠিকই আছো। সত্যি বলছো তো? আমার উপর আর রেখে নেই? একদমই না, তুমি আমাকে কাছে টেনে নিয়েছো, এতেই আমি খুশি। এবার চলো আমরা ফ্রেশ হয়ে আসি, এরপর আমাদের যেতে হবে বাহিরে। বাইরে কেন? রাশেদ আমাদের যেতে বলেছে, সেজন্য ওর বাসায় যাব। তা রূপাকে কি সাথে নিব? নিয়ে নাও। তোমাকে একটা কথা বলার ছিল রূপার ব্যাপারে। কেন, রূপা আবার কি করছে? আচ্ছা, রাশেদের সাথে যদি রূপার বিয়ের ব্যবস্থা করি তাহলে কেমন হয়? রাশেদ ছেলেটার ব্যবহার তো ভালো, তাছাড়া এত বড় একজন মানুষ, শুনি রূপাকে বিয়ে করতে রাজি হবে? যদি রাশেদের অন্য কোনো মেয়েকে আগে পছন্দ করে থাকে তাহলে ওকে রূপার কথা বলে ঠিক হবে না। সেজন্য আমি ওকে কল দিয়ে জেনে নেই। ততক্ষণে তুমি গোসল শেষ করে নাও। ঠিক আছে, যাচ্ছি আমি। এইদিকে আকাশ রাশেদের সাথে কথা বলে নেয়। কথা শেষ করে গোসল শেষ করে ওরা দুজনেই নিচে নামে, সাথে রূপাকেও তৈরি হতে বলে ও রুমে এসে। এর ভিতরে আকাশ রূপার বাবা মার সাথে এই ব্যাপারে কথা বলে। ওনারা সবটা শোনার পরে, আকাশ তুমি যখন বলছো তখন আমাদের কোনো আপত্তি নেই এখানে, কিন্তু রাশেদ কি রাজি হবে? রাশেদকে রাজি করানোর দায়িত্ব আমার। কিন্তু রূপা যদি রাজি না হয়? চিন্তা করবেন না, রূপাকে তো সাথে নিয়ে যাব, বাকিটা ওখানেই দেখব ওরা একজন আরেকজনকে মেনে নেবে কিনা। ঠিক আছে, যা ভালো মনে করো। তুমি যখন বলতেছো তখন রাশেদের ব্যাপারে আমি আর খোঁজ নিব না। তার প্রয়োজনও পড়বে না। ছেলেটার কোনো নেশা করে না, ক্লাবে পর্যন্ত যায় না, এক কথায় সেম আমার মতোই। ঠিক আছে, নিয়ে যাও তাহলে। এরপর রূপা আসলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে রূপার ব্যাপারে ওরা তেমন একটা কথা বলেনি, শুধু নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর যেতে থাকে। অন্যদিকে আবির, রিমু আর রিয়াকে নিয়ে চলে আসে আমেরিকার। রিমু আর রিয়া তো চলে যায় ওদের বাসায়, কিন্তু আবির সরাসরি চলে আসে ওর বাবার অফিসে। এসে ওর বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে, কি ওই রফিকের মেয়ের এত বড় সাহস হয় কি করে তোর সাথে এইগুলো করার? তা তো আমি নিজেই বুঝতে পারছি না। আমি এখনই সবাইকে বলে দিব, রফিকের সাথে সবাই যেন পার্টনারশিপ ক্যান্সেল করে দেয়। ওই রফিককে আমি পথে বসিয়ে দেব। তুমি তাহলে তাই করো, আজকে থেকে রফিকের পথে বসানোর ব্যবস্থা করো। ওর ক্ষতি কিভাবে করা যায় সেটা ভাবো। তোকে এই নিয়ে ভাবতে হবে না,
এখনই ওর ক্ষতি করা যাবে না, আগে ওকে কিছুটা পথে বসাতে হবে, তাহলে ওর জন্য লোক পাঠিয়ে ওকে তুলে আনতে পারবো। এখন ওদেরও কিছুটা ক্ষমতা আছে, সে ক্ষমতা শেষ হতে হতে 4 থেকে 5 মাস তো সময় লাগবেই, তখন দেখে নিব বাকিটা। ঠিক আছে আব্বু, তাই করব তাহলে। এইদিকে রফিক চৌধুরী কাছে কল আসে তার বিজনেস পার্টনারদের, যারা ওনার সাথে এতগুলো বছর ধরে কাজ করে আসছে। আজকে ওরা সবাই কল দিয়ে ওনার সাথে সবটা চুক্তি ভেঙে দিচ্ছে। এতে উনি কোনো বিচলিত হননি, কেননা উনি আগে থেকে জানতো এরকম কিছুই হবে, কেননা ইরা তো সবকিছু আগেই বলে দিয়েছে। এদিকে সবটা শুনে ইরার মা আর ভাই ভাবি তো রেগে যায়। আজকে ইরার জন্য আমাদের পথে বসতে হবে। মা তুমি ঠিক বলছো, কেন ইরা এরকম কাজ করতে গেল? ইরাকে এতদিন সাপোর্ট করে এসেছি, কিন্তু আজকে তো মনে হচ্ছে সবই করা ভুল ছিল। ও এরকম ব্যবহারের জন্য আমাদের আজকে এরকম অবস্থা হলো। কয়েক মাস পর তো আমাদের পথে বসতে হবে। আমি এখনো বেঁচে আছি, তাছাড়া আমাদের সম্পদ এত কম না যে বললেই শেষ হয়ে যাবে। তা জানি আমরা বাবা, কিন্তু তুমি এই দিকটা তো ভাবতে হবে। কতদিন এভাবে একা একা ব্যবসা করব? কয়েকদিন পর তো লোকজন কাজ বন্ধ করে দিবে। নতুন ব্যবসা শুরু করব, সেই জন্য নতুন জায়গা দেখ। ঠিক আছে, তাই করতেছি। এইদিকে এদের কাহিনী তো শেষ হলো। অন্যদিকে রূপাকে নিয়ে যখন রাশেদের বাসায় আসে, রূপা তো বাড়ি দেখে অনেক বেশি অবাক হয়, কেননা রূপাদের থেকে অনেক বড় বাড়ি রাশেদের। এইদিকে ওরা গল্প করতে থাকে, তার সাথে রাশেদ আর রূপা ভালোই গল্প করতে থাকে। এইদিকে খাবারের সময় হয়ে যায়, তখন আকাশ চল, এবার খেতে হবে। কতকাল আর ওদের হাতের বাড়ি খাবি? একটা বিয়ে কর, বউয়ের হাতে রান্না খাওয়া কর। বিয়ে যে করবো তা মেয়ে পাবো কোথায়? সে চিন্তা তোকে করতে হবে না, আমি এখানে 10 দিন আছি, 5 দিনের ভিতরে তোর বিয়ে করিয়ে দিব, তারপর তুই শুধু তোর বউয়ের হাতে রান্না খাবি। কিন্তু এত তাড়াতাড়ি মেয়ে পাবো কোথায়? মেয়ে সম্পর্কে তো খোঁজ খবর নিতে 7 দিন লেগে যাবে। মেয়ে আমার দেখাই আছে, তুই শুধু বিয়েতে হ্যাঁ বললেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি তাহলে ব্যবস্থা করো। এটা কি করে হয়? বিয়ে করবেন অথচ মেয়ে দেখবে না? আকাশের উপর আমার বিশ্বাস আছে, ও আর যাই করুক কোনো খারাপ মেয়েকে আমার জীবন সঙ্গী করবে না। আজকে তাহলে আমি চলি, তুই বাড়িটা সাজানোর ব্যবস্থা কর আজকে থেকে। আজ থেকেই? আজকে থেকে চলি তাহলে। এরপর বেরিয়ে আসে সেখান থেকে। রাতে যখন ইরা বসে আছে, তখন রূপা এসে বসে ওর পাশে। কিছু কি বলবি? আচ্ছা ভাইয়া কি মেয়ে খুঁজে পেয়েছে? পেয়েছে। কেন, তুই কিছু বলবি নাকি? 2 দিন পরেই বিয়ে। কথাটা শুনে রূপার মন খারাপ হয়ে যায়। এদিকে 2 দিন পর রূপার বাবা মা আর আকাশ, ইরা আর রূপা বেরিয়ে যাবে। তবে রূপার মুখে একটু হাসি নেই, কিন্তু কেন সে হাসি নেই তা আপনারা পরে জানতে পারবেন। সেজন্য আরে এটা কি পরছো? একটা শাড়ি পরো। ইচ্ছা করছে না রে। আরে করবে, তুই সুন্দর দেখে শাড়ি পরে। এরপর ইরা রূপাকে জোর করে শাড়ি পরিয়ে দেয় সুন্দর করে। এরপর রূপাকে নিয়ে আসে বিয়ে বাড়িতে। এইদিকে রাশেদও প্রস্তুত বিয়ে করার জন্য। অন্যদিকে এত মন খারাপ কেন? তেমন কিছু না, তার নতুন বউকে তো দেখছি না। নতুন বউ তো অনেক আগেই চলে এসেছে। তাহলে কোথায় সে? একটু দেখা করে আসি। বিয়ে হলে একসাথে দেখে নিও। এরপর 30 মিনিট পর কাজী নতুন বউকে স্টেজে আনতে বলে। তখন ইরা রূপাকে নিয়ে স্টেজে আসে। তখন রূপা বলে, আমাকে কেন আনলে? তোকে না আনলে কাকে আনবো? কাজী তো নতুন বউকে আনতে বলেছে। আমি তো তাই করেছি। মানে কি আপু? মানে হচ্ছে নতুন বউটা তুই নিজেই। কথাটা শুনেই রূপা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সেজন্য খুশি হয়ে ইরাকে জড়িয়ে ধরে। তুই আমি ভাবতেও পারিনি আমার লাইফে এইরকম কিছু হবে। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তাছাড়া এসব কিছুই হয়েছে আকাশের জন্য। ও যদি না চাইতো তাহলে এগুলো করতে হতো না। সত্যি তো ভাই, আপনার এই ঋণ আমি কখনো ভুলবো না। আমার ঋণের কথা পরে ভেবো, আগে বিয়েটা তো করে নাও। ও হে, তাই তো। এই বলে স্টেজে বসে পড়ে। তার সাথে কাজী বিয়ে পড়াতে থাকে। বিয়ে পড়ানো হয়ে গেলে রূপার বাবা মা রাশেদের সাথে রূপাকে তুলে দেয় আর বাকি কথা বলতে থাকে। এবার কি সে কথাগুলো তা তো আপনারা অনেকেই জানেন।
এরপর ওনারা চলে আসে ওই বাড়ি থেকে। শুধু আকাশ আর ইরা থেকে যায়। পরের দিন রূপা সকালে উঠে রাশেদ আর বাকিদের জন্য নাস্তা বানাতে থাকে। এদিকে কিছুক্ষণ পর বাকিরা তো নাস্তার টেবিলে এসে অবাক হয়ে যায়, কেননা রূপার নাস্তা বানাচ্ছে তা ভেবে। কি ব্যাপার, তুমি নাস্তা বানাচ্ছ? রান্না করার জন্য তো লোক আছে। দুলাভাই বলেছে নিজেদের স্বামীকে রান্না করে খাওয়াতে হয়, এতে নাকি মায়ার ভালোবাসা বাড়ে। কি ব্যাপার আকাশ, তুই বলছিস? আমি তো বলেছি, কিন্তু দেখ তোর কপালে তো রান্না করার জন্য বউ পেলি, কিন্তু আমার কপাল দেখ, কখনো তোর মতো বউয়ের হাতে রান্না খেতে পারবো কিনা সেটাই জানি না। তার মানে তুমি কি বলতে চাও আমি রান্না পারি না, আমি অকর্ম? আমি কখন এসব বললাম? তোমার কথা তো এটাই বোঝায়। আপু তুই ঝগড়া বন্ধ করতো, এখন রান্নাগুলো খেয়ে দেখ কেমন হয়েছে। রান্নাগুলো খাওয়ার উপযুক্ত হবে তো? দেখো আমি টুকটাক রান্না পারি, তাই বলে এত খারাপ রান্নাও কিন্তু করি না আমি। সেটা তো খেলেই বুঝতে পারবো। এরপর খেতে শুরু করে। মোটামুটি রান্না যা হয়েছে কোনো মতে খাওয়ার মতো। ওদের খাওয়ার অবস্থা দেখে রূপা বুঝতে বাকি রইল না যে রান্না কতটা ভালো হয়েছে। সেজন্য রূপা মন খারাপ করতে গেলে। মন খারাপ কিছু হয়নি এখানে, তাছাড়া তুমি তো চেষ্টা করছো তাই না? রূপার এখন ভালো লাগলো, কেননা রাশিদ ওকে অনেক সাপোর্ট করে। সেজন্য ওরা খাওয়া শেষ করে চলে আসে ওখান থেকে। এদিকে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এইদিকে আকাশ আর ইরার দেশে ফেরার সময় চলে এসেছে কিছুক্ষণ পরে। আজকেই তোমরা যাচ্ছি দেশে? হ্যাঁ, কেন, তোমার কি কোনো ব্যাপারে টেনশন হচ্ছে? আবিরকে নিয়ে টেনশন হচ্ছে। ও যদি কোনোভাবে জানতে পারে আমরা এসেছি, তাহলে তখন থেকেই আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। তোমার বাবার সাথে কি কথা হয়েছে? আব্বু বলেছে অনেক লোকই নাকি আমাদের সাথে বিজনেস করা বন্ধ করে দিয়েছে, সেজন্য আব্বু নতুন বিজনেস শুরু করবে। নতুন বিজনেস শুরু করলে তো ভালোই হবে, কিন্তু ওখানেও যদি... চিন্তা করো না, আমি তো আছি। যেখানে আমরা এত ক্ষমতা নিয়েও ওদের উপর উঠতে পারছি না, সেখানে তুমি ওদের সাথে পারবে না। চিন্তা করো না, তোমাদের যতটা ক্ষতি করবে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি আমি ওদের করে ছাড়বো। সেই জন্য চলো আমরা দেশে ফিরে যাই এখন। এরপর ওরা বাকিদের থেকে বিদায় নিয়ে দেশে ফিরে আসে। দেশে আসার পর তেমন কোনো সমস্যা হয়নি, কেননা আকাশ যে আসতেছে তা কাউকে জানায়নি। সেজন্য বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই বাকিরা তো খুশি হয়, কিন্তু ইরার ভাই ভাবি খুশি হয়নি। ওনাদের খুশি না হওয়ার কারণটাও ইরা বুঝতে পারছে। আকাশ চলো রুমে যাই আমরা। তোমার ভাই ভাবি? ওনাদের সাথে আমি পরে কথা বলে নিব রাতের বেলায়। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে রাতের বেলায় ইরা ওর ভাইয়ের রুমে আসে। তুই এত রাতে এইখানে কেন? এসেছি তোমাদের কিছু বলার জন্য, তাহলে তোমরাও নিজেদের ভুল বুঝতে পারবে। যেমন কি কি শুনি? এরপর ওরা ওনাদের বোঝাতে থাকে। সবটা শোনার পর ওনারা বুঝতে পারলো ওনারা এতদিন কতটা ভুল করেছে। সত্যি ইরা, আমার তো এরকম ভাবে কখনো ভাবিনি। সত্যি ইরা, তুই আমাদের ক্ষমা করে দে। ভাবি, তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো এতেই আমি খুশি। আর আমি চাই তোমরা আকাশের সাথে ভালো ব্যবহার করো। এক কথায় ও যে বাড়ির জামাই, তা যেন ওকে দেখলে বোঝা যায়, তেমন ভাবি দেখিও। চিন্তা করিও না, আমরা ওকে ঠিকই দেখে রাখবো। এইদিকে দিন যেতে থাকে। মোটামুটি কয়েকদিন যাওয়ার পর, আপু আমি তাহলে কাল থেকে অফিসে জয়েন করতেছি। হ্যাঁ, আকাশকে আমাদের অফিসে একটা চাকরি দিলে কেমন হয়? ওর চাকরি করার কি দরকার? ও তো চাইলে আমার চেয়ারে বসে দায়িত্ব বুঝে নিতে পারে। কিন্তু ভাইয়া... আরে কোম্পানি তো 50% তোর আর বাকি 50% তোর ভাইয়ের। সেই জন্য তো দুজনে মিলে অফিসটাকে ঠিকভাবে গুছিয়ে রাখবি। আকাশ শুধু তোদের সাহায্য করবে। ঠিক আছে আব্বু, তাই হবে। এদিকে আরো কয়েকদিন যাওয়ার পর একটা প্রজেক্ট আসে। ওই প্রজেক্ট পাওয়ার জন্য বড় বড় কোম্পানিগুলো টেন্ডার করতে থাকে, কেননা এর মাধ্যমে ওরা এই কাজটা পেতে পারে। একটু পরে ইরা ওর বাবা আর ভাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করতে থাকে। তাহলে তো এই প্রজেক্ট আমাদেরই পেতে হবে। কিন্তু কি করে? হাবিরের বাচ্চা, ওরা তো নিয়ে নিবে জোর করে ক্ষমতার বলে। সেটা তো বড় সমস্যা। চিন্তা করবেন না, ওই প্রজেক্ট আমি তোমাদের পাওয়ার ব্যবস্থা করে দেব। তোমার কি মাথা ঠিক আছে? তুমি এই প্রজেক্ট পাইয়াই দিবে? তুমি কি বুঝতেছো কি বলতেছো? আবিরদের থাকতে আমরা কেন, বাকিরাও কখনো এই প্রজেক্ট পাবে না। আমি বললাম তো, এই প্রজেক্ট আপনারাই পাবেন। তুমি বুঝছো না আকাশ, আবিরের পাওয়ার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না।
আচ্ছা, টেন্ডার জমা দেওয়ার তারিখ তো কালকে, কিন্তু প্রজেক্টের ব্যাপারে তো সেখানেই কথা বলে সবটা ঠিক করে নিবে। তুমিও কি যাবে নাকি? যেতে তো আমাকেই হবে। এইদিকে জাফর আর আবির বসে আছে, তার সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে থাকে, কিভাবে কি করবে না করবে। আব্বু, প্রজেক্টও আমরাই পাবো, তা নিয়ে সন্দেহ নেই। সেটাই, কালকে বাকি খেলা খেলবো আমরা। এরপর রাতে ইরার বাবা, ভাই আর আকাশ বসে আছে। ওনারা এই নিয়ে আলোচনা করতে থাকে। সব কোম্পানি শুধু আবিরদের ভয় পায়, কেননা ওদের সাথে পেরে উঠবে এরকম কোনো কোম্পানি নেই। আচ্ছা, আকাশ যখন বলেছে প্রজেক্ট আমরা পাবো, তখন তোদের এত টেনশন করতে হবে না। তুমি কি বলতেছো বুঝতে পারছো না? এরা জোর করে হলেও সবটা নিয়ে নিবে, আমরা কোনো কিছুই করতে পারবো না। দেখা যাক না কি হয়। এরপর পরের দিন 30 থেকে 50 জন কোম্পানিতে আসে এই প্রজেক্ট নেওয়ার জন্য। একে একে সবাই নিজেদের প্রজেক্ট জমা দিয়ে দেয়। এইদিকে সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, আজকে প্রজেক্ট তো আমরাই পাবো। তার বলতে আবির প্রজেক্টের স্যারের রুমে যেতে থাকে। এদিকে আকাশ আগে থেকেই ওই রুমে উপস্থিত ছিল, কিন্তু আবির আসার আগেই আকাশ চলে আসে ওখান থেকে। আবির তো ডলার দিয়ে বের হয়ে যায়। এইদিকে একটু পরে তো প্রজেক্টের ব্যাপারে বলবে, কিন্তু আকাশ তো দেখি নেই এইখানে। হয়তো কোথাও গিয়েছে। আমরা এইখানে টেনশন করতে করতে শেষ। আমারও টেনশন হচ্ছে, হাবিরের লোকেরা আবার না কোনো ক্ষতি করে বসে। তেমনটা না হলেই ভালো, অপেক্ষা করি দেখি কি হয়। এদিকে আবির এসে ওর বাবাকে জানায় 30 মিনিট পর বড় স্যার এসে স্টেজে উঠে। আপনাদের বেশি অপেক্ষা করাবো না, আপনারা আজকের প্রজেক্ট নিয়ে বেশি চিন্তিত, সেই জন্য আমরা এই প্রজেক্ট রফিক চৌধুরীকে দিব। ওয়েল ডান মিস্টার রফিক চৌধুরী, আজকে থেকে এই প্রজেক্ট আপনাকে দিলাম আমরা। আশা করি আপনি এই প্রজেক্ট নিয়ে সামনে ভালো কাজ করে যাবেন। কথাটা শুনে ইরার বাবা যতটা না খুশি হয়, ইরা আর ভাই তার চেয়ে বেশি খুশি হয়। আকাশ ওনাদের সামনে আসলে ইরার বাবা আর ভাই আকাশকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতে থাকে, আর এতগুলো দিন ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য ভাই ক্ষমা চাইতে থাকে। একটু পরেই ওরা ছেড়ে দিল। ইরা এসে জড়িয়ে ধরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা এই প্রজেক্টটা পাবো। বলেছিলাম না তোমাকে, এই প্রজেক্ট আমি তোমাদের হাতে পাইয়ে দিব। আমি আমার কথা রেখেছি। এই খুশিতে আজকের রাত আমরা নতুন করে বাসর করব। বাহ, নিজের মুখে বলতেছো, আবার লজ্জাও পাচ্ছ? মেয়েরা লজ্জা পাবে, এটা নতুন করে বলার কি আছে? তাহলে এখন চলো আমরা বাসায় ফেরার প্রস্তুত নেই। এটা কি কাবাডি বা ফুটবল অথবা ক্রিকেট খেলা নাকি যে আগে থেকে প্রস্তুতি নিব? হারি গাধা, রুমটা তো সাজাতে হবে। তুমি যাও, এখানে আমার কিছু কাজ আছে। তোমরা আবার কি কাজ থাকবে? সে তোমাকে বাসায় এসে বলবো, এখন বলা যাবে না। তুমি একাই বাসায় চলে যাও ভাবিকে সাথে নিয়ে, আর ওনাকে নিয়ে রুমটা সাজাও। আমি তোমার ভাই আর বাবা আরো পরে আসতেছি। ঠিক আছে, সাবধানে থাকিও। এইদিকে ওরা যাওয়ার পরে একটা রুমে আসে আকাশ, ইরার বাবা আর ভাই। অন্যদিকে জাফর চৌধুরী আর আবির আসে ওই রুমের মধ্যে। এসেই ওরা, আপনি আমাদের থেকে ডলার নেওয়ার পরেও আমাদের কোনো প্রজেক্ট দেননি, সেটা বলেন। আপনাকে প্রজেক্ট না দেওয়ার ব্যাপারে উপর থেকে বলা হয়েছে। উপর থেকে আবার কে হবে? কে আর হবে? মিস্টার একে। নামটা শুনে আবির অবাক না হলেও জাফর চৌধুরী ঠিকই অবাক হয়েছে। এই একে কে আব্বু? উনি যখন চেয়েছে তখন আমার আর কিছু বলার নেই। আমি তাহলে চলি এখন। ভালো থাকবেন স্যার। এইদিকে আবির আর জাফর চলে যায়। এইদিকে রফিক চৌধুরী ঠিকভাবে একে কে চিনতে পারছে না, কিন্তু এতে উনি কোনো কথা বলেননি। প্রজেক্ট পেয়েছে এতেই উনি খুশি। এরপর ওনারা বাসায় আসতে থাকে। এদিকে আবির ওর বাবাকে প্রশ্ন করলে জাফর চৌধুরী সবটা বলতে থাকে। জাফর চৌধুরী কিন্তু আরও একবার আবিরকে বলেছিল, কিন্তু ওই লোকটা ছদ্মনাম যে একে তা জাফর চৌধুরী আবিরকে জানায়। উনি কোনো রফিক আঙ্কেলের প্রজেক্ট পাওয়ার ব্যাপারে সাহায্য করলো। এই প্রশ্নের উত্তর তো আজকের প্রজেক্টের স্যারই বলতে পারবে। ওনাকে কি তাহলে উঠিয়ে নিয়ে আসবো? যদি একে তা জানতে পারে তাহলে আমরা আর পৃথিবীর আলো দেখতে পারবো না। সেজন্য ওনাকে কল দিয়ে বা সরাসরি কথা বলে জিজ্ঞেস করে নিতে হবে। আমি তো ওই অফিসারের বাচ্চাকে মেরেই ফেলবো। তেমনটা করা যাবে না, কেননা একে যদি কোনোভাবে জানতে পারে
তাহলে আমাদের তো বাঁচিয়ে রাখবে না। আচ্ছা বাবা, তুমি ওনাকে এত ভয় পাও কেন? ওই দিন যে তোকে ওনার সম্পর্কে বলেছিলাম তা শোনার পরেও কি বুঝতেও পারছিস না ওনার কত কি আর কত ক্ষমতা? সবটা তো বুঝলাম, কিন্তু ওই লোকটা দেখতে কেমন, কোথায় থাকে, বয়স কত, তুমি তো কিছুই জানো না। শুধু আমি কেন, আরো অনেক লোক আছে যারা ওনাকে চেনে না, কেননা ওনার বিরুদ্ধে কথা বলবে যা কারো সাহস নেই। তাছাড়া শুধু শুধু একটা মেয়ের জন্য কেন এইভাবে তুই নিজের বিপদ ডেকে আনবি? বুঝতে পারছি, কিন্তু আমরা চাইলে তো ইরা আর ওর পরিবারের ক্ষতি করতে পারি। তা পারি, তবে অবৈধভাবে কোনোভাবে কিছু বুঝতে দেওয়া যাবে না। আমি আকাশ আর ইরার ব্যাপারটা দেখছি। এই আকাশ ছেলেটা কে? ইরার ভাই না তো? আকাশ ইরার হাজব্যান্ড। ওই ছেলেটার জন্যই তো আজকে এরকম আমাদের অবস্থা। বুঝতে পেরেছি, তবে তাই করবি, সাবধানে। এইদিকে আকাশ কথা বলে বেরিয়ে পড়ে বাসার দিকে। বাসায় আসার পরে সবাই আকাশকে ধন্যবাদ জানাতে থাকে। রাতের বেলায়, তা এত কষ্ট করে আমি রুমটা সাজালাম, আমাকে তো কিছু দিতে পারো। কি লাগবে আপনার? এমনিতে তুমি আমাকে এত দামি একটা কানের দুল দিয়েছো, সেই হিসেবে এখন যা দাও এতেই আমি খুশি। তাই এর জন্য কিছু নিবে না? ওর জন্য যা নিয়েছি তা আমি রুমে রেখেছি, রুমে যাওয়ার পর ওকে দিব। তাছাড়া আপনার জন্য আপাতত কিছু আনতে পারলাম না, তবে ভাইয়ার কাছে দিয়েছি আপনার জন্য কিছু। ওর কাছে আবার কি দিলে? গেলেই দেখতে পারবেন রুমে। এইদিকে ভাবি তো রুমে যায়, এতে আকাশ নিজেও রুমে চলে আসে। একটু পরে ইরার পাশে এসে বসে। ও দরজা বন্ধ করতে ভুলে গেছে, সেজন্য দরজা বন্ধ করে আসে, পাশে এসে বসে। তখন আমার গিফট কোথায়? কিসের গিফট? বাড়ি, আমার বাড়িতে প্রথম বাসর, তাও আমারই রুমে, সেই হিসাবে আমাকে তো একটু দিতেই পারো। কি লাগবে তোমার? বেশি কিছু না, কিছু চকলেট বা আইসক্রিম এনে দাও তাহলে হবে। তা আমি নিয়ে এসেছি সাথে করে। সত্যি বলছো? তার সাথে আর কিছু আছে। আবার কি থাকবে? এরপর আকাশ একটা বক্স বের করে, তারপর ওটা ইরার হাতে দেয়, সাথে লাইট অফ করে দেয়। লাইট অফ করলে কেন? তুমি যখন বক্স খুলবে তখনই বুঝতে পারবে। এরপর এরা বক্স খুলে সত্যি অবাক হয়ে যায়, কেননা বক্সে একটা নেকলেস, কানের দুল, হাতের ব্রেসলেট, তাও সবটা ডিজাইন একই রকম। এইগুলো দেখে তো ইরা আবারও অবাক হয়ে যায়। তুমি এত ডলার পাও কোথায়? তবে চিন্তা করো না, যাই আনি না কেন সবই নিজের ডলারে। তাছাড়া এটাই তোমাকে দেওয়া আমার প্রথম উপহার, সেজন্য দামি হিসেবে দিলাম। কিন্তু তোমার তো $1 অনেক খরচ করার মতো, তাহলে কিভাবে কি? ওই দিন ভাবির কানে দুলের দামও শুনেছি, আর আজকে যা দেখতেছি তাতে তো মনে হচ্ছে $100 কোটি পার হয়ে যাবে। আকাশ, সত্যি করে বলো তুমি এত ডলার পাও কোথায়? তাছাড়া বাবাও তো এতদিনে তোমাকে সাহায্য করতে পারবে না। বাবা বরঞ্চ তোমাকে $10 কোটি দিতে পারবে, কিন্তু সেখানে $100 কোটি কখনোই সম্ভব না। তুমি এখনো অনেক কিছু জানো না আমার সম্পর্কে। তাহলে বলো কি তোমার পরিচয়? আমার পরিচয় জানতে হলে তোমাকে আরো কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। কিন্তু কেন? বললাম তো, সামনে তোমার জন্মদিন, আর আমি ওই দিনই সে সারপ্রাইজটা তোমাকে দিব। সে তো এখনো 4 মাসের মতো লেট আছে। ততদিন পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, চলো এবার আমাকে এগুলো পরিয়ে দাও। এরপর নেকলেসগুলো পরিয়ে দেয়। এরপর বাকি কাজ হতে থাকে। পরের দিন সকালে ওরা রেডি হয়ে নিচে নামে, তবে আকাশের দেওয়া ওই গয়নাগুলো পরে নিচে নামে। বাকিরা তো তাকিয়ে আছে অবাক হয়ে। এরা এত দামি নেকলেস? আচ্ছা আকাশ, এতগুলো ডলার তুমি পেলে কোথায়? সে সব পরে একটা সময় বলবো, এখন যা বলার ছিল আপনারা এখন থেকে সাবধানে থাকবেন, কেননা জাফর আর তার ছেলে আপনাদের উপরে যে কোনো সময় হামলা করতে পারে। সেজন্য আমি আপনাদের সুরক্ষার জন্য 30 জন সিকিউরিটির ব্যবস্থা করেছি, যারা নিজেদের জীবন দিয়ে হলেও আপনাদের জীবন রক্ষা করবে। কিন্তু এতগুলো সিকিউরিটি বেতন? ওদের সিকিউরিটি বেতন দিব কি করে? এমনিতে আমাদের অবস্থা তো দেখতেছো। চিন্তা করো না বউ, আকাশ আমাকে যা যা উপহার করেছে তা যদি বিক্রি করি 100 কোটির মতো পাবোই। এই কথা শুনে বাকিরা তো অবাক হয়ে যায়, কেননা এত দামি কি এমন উপহার দিল, তাই ওনারা ভাবছে। এরপর ইরান নেকলেস, কানের দুল আর ব্রেসলেট দেখায়। দিনের বেলায় এগুলো থেকে আলো খুব কম বের হয়, কিন্তু অন্ধকারে ভালোই আলো বের হয়। এবার তো সত্যি আকাশ, বাবা তো এত কিছু
সত্যি আকাশ, বাবার তো এত কিছু নেই যে তোমাকে এতগুলো ডলার দেবে, তাহলে কিভাবে কি? সবটা আপনারা একটা সময় জানতে পারবেন। এখন আপনারা কোথাও গেলে সিকিউরিটি সাথে নিয়ে যাবেন। আমি ওদের বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। এইদিকে দিনটা তো যেতে থাকে। এইদিকে আবির আর জাফর চেষ্টা করেও কোনো ভাবে আকাশ আর ইরার ক্ষতি করতে পারছে না সেজন্য। আচ্ছা রফিক, এত সিকিউরিটি রেখেছে তাদের কাছে, এত দামি বন্দুক, পুলিশকে খবর দে। আমি শিওর এই বন্দুকগুলোর কোনো লাইসেন্স নেই। আবির এরপর পুলিশকে সবটা জানায়। এইদিকে বাড়িতে পুলিশ আসাতে বাকিরা একটু ভয় পায়, কিন্তু ওরা সিকিউরিটির সাথে কথা বলে বেরিয়ে পড়ে। এদিকে পরে আবার সবটা আবিরকে জানিয়ে চলে যায়। জানতে কিছু পেরেছিস? ওই বন্দুকগুলো একে নামে রেজিস্ট্রেশন। তাছাড়া ওই সিকিউরিটি সবাই নাকি একের সিকিউরিটি হয়ে কাজ করে। ওই রফিকের বাচ্চার সাথে একের পরিচয় থাকবে কি করে? আমি তো তাই ভাবছি, সেজন্যই তো ওই প্রজেক্ট ওরা পেয়েছে। কিন্তু ওর সাথে এদের কি এমন সম্পর্ক থাকতে পারে? সেটাই তো বড় প্রশ্ন। তাহলে একটা কাজ করি আমরা। কি কাজ আব্বু? আমাদের যত সিকিউরিটি আছে সবাইকে একত্রিত করো। আমরা কালকেই ওদের পরিবারের যতজন আছে সবাইকে তুলে নিয়ে আসব। এটা মন্দ হবে না, তবে ওদের বাড়িতে এখন সিকিউরিটি প্রায় 50 জন হবে। তাতে কি, ওরা তো সব সময় থাকবে না। তাছাড়া কাল ওরা সবাই একটা জায়গায় যাবে। আমরা নিজেদের প্ল্যান রেডি করে ফেলি। এরপর ওরা নিজেদের প্ল্যান করতে থাকে। কিছুক্ষণ পর সবটা বোঝানো হয়ে যায়। পরের দিন ওরা সবাই বের হয়, আকাশ সহ বাকিরা একটা গাড়িতে, আর বাকি গাড়িগুলোতে সিকিউরিটি। জাফর আর আবির মিলে সাথে তাদের সিকিউরিটি ধারা সব কিছু আগে থেকে রেডি করে রাখে। আকাশদের গাড়ি যখন আগে চলে যায় তখন পেছন থেকে ওরা রাস্তায় কাটা বিছিয়ে দেয়। এতে করে গাড়িগুলোর চাকা নষ্ট হয়ে যায়, কিন্তু আকাশের গাড়ি কিছুটা দূরে চলে আসে। আর ততক্ষণে আবির আর বাকিরা মিলে আকাশ আর বাকিদের ওখান থেকে তুলে নিয়ে আসে একটা জায়গায়। প্রথম অবস্থায় ওদের একটা রুমে রাখা হয়। আমরা এখন থেকে বের হব কি করে? ওই আবিরের ক্ষমতার কাছে আমার তো পেরে উঠতে পারিনি। চিন্তা করবেন না, আমি তো আছি, আমি আপনাদের বাঁচাবো। শুধু একটু অপেক্ষা করুন। আচ্ছা, আপনাদের কারো কাছে তো মোবাইল নেই মনে হচ্ছে। ওরা তো সবাই মোবাইল নিয়ে নিল। আকাশ, আমার তো ভয় করছে, ভাবি যদি আমার সাথে খারাপ কিছু করে বসে। বললাম তো তেমন কিছুই হবে না। এই আংটিটা তোমার আঙ্গুলে পরো। যদি আবির কোনো কারণে তোমাকে এখান থেকে নিয়ে যায়, শুধু এই আংটিতে থাকা সুইটা দেখতেছো, এটার একটা ফোড় আবিরের শরীরে দিলেই হবে। এতে করে আবির মোটামুটি 5-6 ঘন্টার জন্য বেহুশ হয়ে যাবে। ততক্ষণে আরও সময় পাবো অনেকটা, কারণ তোমার সেফটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য তুমি এটা পরে নাও। এদিকে আন্টি পরিয়ে দেয়, তারপর বাকি কাজগুলো দেখিয়ে দিতে থাকে। এরপর আকাশ ওর ঘড়িটা বের করে, তারপর কিছু একটা অন করে দেয়। তুমি এটা কি অন করলে? তা তুমি 20 মিনিট পরে দেখতে পারবে। বলো না এটা কি? অপেক্ষা করো, তুমি নিজেই দেখতে পারবে। এদিকে কিছুক্ষণ পর আবির আসে ওই রুমে, এসে আকাশকে বলে, কে তুই? একের সাথে তোর কি সম্পর্ক? আমার সাথে ওনার কি সম্পর্ক থাকবে? তাছাড়া আমি তো ওনাকে চিনি না। মিথ্যা বলবি না, আমি ভালো করেই জানি একের সাথে তোর কোনো সম্পর্ক আছে, নয়তো আমাদের প্রজেক্ট তোরা কখনোই নিয়ে যেতে পারতি না। নাই একে সিকিউরিটি তোদের কাছে থাকতো। সত্যি বলছি, আমি ওকে চিনি না। আবির, আমি নিজেও তো একে চিনি না, তাহলে ও চিনলো কি করে? আপনি চিনবেন না সেটা আমি জানি, কারণ ওনাকে চেনার মতো সে যোগ্যতা আপনার নেই। আমি নিজেও চিনতাম না, বাবা না বললে আমি তো নিজেও জানতে পারতাম না। আচ্ছা, একের সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে তো তোমরা এতক্ষণে কেউই বেঁচে থাকতে পারতে না। যদি একে জানে তাহলে তো বাঁচতে পারতাম না। সে যাক গিয়ে, ইরাকে আমি নিয়ে যাচ্ছি। ওকে আমি এখনই বিয়ে করব, আর তোমাদের সামনেই আমি ওর সাথে বাসর করব। আমি বেঁচে থাকতেও তোকে বিয়ে করব না। তোকে আমি মরতে দিলে তো তুই মরবি। এই বলে ইরাকে নিয়ে যেতে আসবে। তখনই ওই জায়গার আশেপাশে হেলিকপ্টার উঠতে থাকে। সেগুলো আওয়াজ শুনে বাকিরা তো ভয় পেয়ে যায়। ওরা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। একে একে ওরা হেলিকপ্টার থেকে নামতে থাকে।
আর গুলি করতে থাকে। তখন আবির রুম থেকে বেরিয়ে পড়ে আর ওদেরও গুলি করতে থাকে। এদিকে আকাশ ছাড়া বাকিরাও ভয় পেয়ে আছে। কি হচ্ছে আকাশ? আমার তো ভয় করছে। আমারও ভয় করছে। আজকে বুঝি আমরা মারাই যাব। আরে কাঁদছো কেন ইরা? বললাম তো আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি আমি হতে দিব না। কিন্তু বাহিরে এত গুলির শব্দ কেন? কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন। ততক্ষণে আমরা এই রুমে রেস্ট করতে থাকি। এরা তো রেস্ট করে, বাকিরা তো এখনো ভয়ে আছে। 20 মিনিট পর গুলির শব্দ কমে গেল। কেউ একজন দরজার বাহির থেকে, স্যার আপনি ঠিক আছেন তো রুমের মধ্যে? হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা দরজা খোলার ব্যবস্থা করো। এরপর সিকিউরিটি গুলো দরজা খুলে দেয়। ওদের দেখে ইরা সহ বাকিরাও ভয় পায়। আরে ভয় পেও না, ওরা আমারই লোক, এখন বাহিরে আসো। এরপর ওনারা ভয়ে ভয়ে একে একে বাহিরে আসে। বাহিরে এসে দেখে আবির আর জাফর ছাড়া বাকি সবাইকে মেরে ফেলেছে। ওরা বাবা ছেলে তো ভয়ে শেষ। তোমরা কারা আর আমাদের লোকদের কেন মারছ? কারণ ওরা আমার লোক, সেজন্য ওদের মেরেছে। এবার তোদের মারার পালা। আমাদের জীবন ভিক্ষা দাও। আমি এখন তোদের ছেড়ে দিব, আর তোরা বাবা ছেলে মিলে আবারও কারো না কারো ক্ষতি করার জন্য বসে থাকবি। তা তো হতে দেওয়া যাবে না। প্লিজ আমাদের মারবেন না। ইরা, তুমি নিজের হাতে আবিরকে গুলি করে মারো। আমার দ্বারা এটা হবে না। ঠিক আছে, তাহলে আমি নিজে ওদের মারছি। কিন্তু তোমাকে যদি পুলিশে ধরে নিয়ে দেয়? তা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমার কিছুই হবে না। আমাদের মারার আগে এটা তো বলবেন, একের সাথে আপনার কি সম্পর্ক? আমার সাথে একে কোনো সম্পর্ক নেই, কারণ আমি নিজেই একে। কথাটা শুনে ওরা বাবা ছেলে তো ভয়ে পা আর ওই ভয়ের মধ্যে গুলি করে ওদের মেরে ফেলে। এরপর ওরা বাহিরে আসে। তখন আকাশ, তোমার পরিচয় কি? আরে এটা কে? বলেছিলাম না তোমার জন্মদিনের তোমাকে আমার পরিচয় দিব, সেজন্য আজকে সবকিছু তোমাকে দেখাবো। সেজন্য উঠে পড়ো হেলিকপ্টারে। আমরা যাচ্ছি কোথায়? সেটাই তো, আমরা যাচ্ছি কোথায়? আগে আসুন, তাহলে বুঝতে পারবেন। এরপর হেলিকপ্টারে বসে। এরপর 10 থেকে 12টা হেলিকপ্টার একসাথে চলতে থাকে। ওরা একটা আইল্যান্ডের কাছাকাছি আসলে ওখান থেকে হেলিকপ্টারগুলো আইডেন্টিটি জানার পর হেলিকপ্টারগুলোকে আইল্যান্ডের ভিতরে আসার জন্য অনুমতি দেওয়া হয়। পুরো আইল্যান্ড দেখার পরে ইরা সহ বাকিরা তো অবাক। এখনই যদি অবাক হও তাহলে ভিতরে দেখার পর কি করবে? সেজন্য ম্যাডাম ভিতরে তো চলুন। এরপর ওরা ভিতরে যায়। বাহিরে এত সিকিউরিটি আর বাড়ি থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা এত বড় বাড়ি ওরা আগে কখনো দেখেনি। সেজন্য চোখের পলক পড়ছে না ওদের। এটা বাড়ি নাকি কোন রাজপ্রাসাদ? এত বড় বাড়ি, এটা কার? কার আবার? এটা আমারই বাড়ি। আর এই পুরো আইল্যান্ডের রাজা আমি, আর তুমি আমার একমাত্র রানী, বুঝলে? মানে কি এসব তোমার? জি ম্যাডাম, এই সবই আমার। এরপর ভেতরে দেখাতে থাকে, সাথে সবকিছু বলতে থাকে আর বোঝাতে থাকে। সবটা শুনে বাকিরা কি বলবে নিজেই বুঝতে পারছে না। ইরা সহ বাকিরা তো চোখের পানি ফেলতে থাকে, কেননা আকাশের এত কিছু থাকার সত্ত্বেও ওর মধ্যে কোনো অহংকার ছিল না বলে। তাহলে কেমন লাগলো এই সব কিছু? আমার এখন সবকিছু সিক্রেটের মতোই লাগতেছে। চিন্তা করো, এখানে থাকতে তুমি এই সব কিছু বুঝে যাবে। না, আমি এখানে থাকবো না, না তুমি থাকবে। কিন্তু কেন? বাড়ি কি পছন্দ হয়নি? সবাই পছন্দ হয়েছে, কিন্তু আমার সিক্রেট চাই। সবকিছু যেমন তুমি আগে ছিলে তেমনই থাকতে হবে। এরপর থেকে সবাই একই কথা বলতে থাকে। ঠিকই আছে, আমি আগে যেমন সিক্রেট ছিলাম সামনেও সিক্রেট ভাবে থাকবো। খুশি। তা যে সে সিক্রেট না, একেবারে সিক্রেট ব্রিলিয়ানের হয়ে।